দেখব কিভাবে ইউজার কাউন্ট বা ডাটা ভলিউম ইত্যাদি বিভিন্ন প্যারামিটার বাড়ার সাথে সাথে একটা সিস্টেম কিভাবে গ্রো করে, কী কী কম্পোনেন্টকে ইউটিলাইজ করে, কিভাবে স্কেল করে। এটা একটা ইন্ট্রোডাক্টরি নলেজ নিব আমরা, সো বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা হবে। খুব বেশি ডিপ ডাউন করব না, কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট সেপারেটলি লম্বা আলোচনার দাবি রাখে আর কি। একটা টপিক নিয়ে বছরের পর বছর পড়াশোনা করা যায়। অবভিয়াসলি প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে সেপারেট সেপারেট ওয়ার্কশপ হ্যান্ডস অন হবে, বাট আজকে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি নলেজ নেওয়ার চেষ্টা করব। খুব সহজ একটা অ্যাপ্লিকেশন যদি আমরা চিন্তা করি, আমাদের একটা এমসিকিউ অ্যাপ্লিকেশন আছে যেখানে দুইটা এন্ড পয়েন্ট। সো সাবজেক্টের একটা লিস্ট, আমাদের একটা গো সার্ভার আছে, ক্লায়েন্ট সার্ভারে কানেক্ট হয়, সার্ভার হচ্ছে ডেটাবেস থেকে একটা সাবজেক্টের লিস্ট নিয়ে আসে, আর সেই সাবজেক্টের উপরে র্যান্ডম কোয়েশ্চেন জেনারেট করতে যদি আমরা চাই, আমরা একটা এমসিকিউ এক্সাম দিব, হিট করলে র্যান্ডম কোয়েশ্চেন জেনারেট করে দেয়। তো প্রথমে যেটা করতে হবে, ক্লায়েন্ট তো গো সার্ভারে হিট করতে পারে, গো সার্ভার ডেটাবেস থেকে ডাটা নিয়ে আসতে পারে, নো প্রবলেম। বাট গো যে ওয়েব সার্ভার আছে, এটা অ্যাকচুয়ালি দো প্রোডাকশন গ্রেড, বাট খুব বেশি পারফরমেন্স নাকি পারফরমেন্স এজটা নাই। স্ট্যাটিক ফাইল সার্ভ করা বা কনকারেন্টলি অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করা, এগুলোর জন্য আমাদের পারফরমেন্ট কোনো ওয়েব সার্ভারের সাথে অ্যাড করা দরকার। এরকম একটা ওয়েব সার্ভার হইতে পারে এনজিনিক্স। সো এনজিনিক্স এখানে একটা রিভার্স প্রক্সি হিসেবে কাজ করবে। ক্লায়েন্টের রিকোয়েস্ট প্রথমে এনজিনিক্সের কাছে আসবে, এনজিনিক্স থেকে রিকোয়েস্টটা যাবে গো সার্ভারের কাছে, গো সার্ভার থেকে ডাটাবেসের কাছে। আমরা ডিএনএস নিয়ে নেটওয়ার্ক ওয়ার্কশপে পড়াশোনা করছি, সেখানে দেখছি যে আমাদের অথরিটিভ সার্ভার কী করে, ক্লায়েন্ট যখন অথরিটিভ সার্ভার হিট করে তখন অথরিটিভ সার্ভার আমাদের মেইন সার্ভারের আইপিটা প্রোভাইড করে। তো এখন অথরিটিভ সার্ভার আমাদের এনজিনিক্স যদি আমরা সেপারেট একটা সার্ভারে রাখি, এনজিনিক্স সার্ভারের আইপিটা প্রোভাইড করবে। আবার ছোটো সেটআপের ক্ষেত্রে আমরা এনজিনিক্স সার্ভার একই সার্ভারে রাখতে পারি, যদি ছোটো হয়, অত বেশি দরকার না হয়। তো ধরে নিচ্ছি আমরা সেপারেট সার্ভারে রাখছি। তো রিকোয়েস্ট এনজিনিক্সের কাছে আসতেছে, এনজিনিক্স সেটাকে ফরওয়ার্ড করতেছে গো সার্ভারের কাছে, গো সার্ভার ডাটাবেসের কাছে। তাহলে এনজিনিক্স এখানে কী পারফরমেন্স আমাদেরকে এক্সট্রা দিচ্ছে বা কীভাবে দিচ্ছে। প্রথমত হচ্ছে এনজিনিক্স অনেক বেশি কনকারেন্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে। কীভাবে করে? এনজিনিক্স হচ্ছে ইভেন্ট ড্রিভেন, নন ব্লকিং, রিকোয়েস্ট ব্লক করে রাখে না, এটা একটা সিঙ্গেল থ্রেডেড, সো কনটেক্সট সুইচ নাই, সিঙ্গেল মাস্টার মাল্টি ওয়ার্কার সেট আপ, এটা আমরা একটু পরে দেখতেছি। মেমোরি ফ্রেগমেন্টেশন করে না, লাইক 8 থেকে 10 কিলোবাইট একটা মেমোরি আছে, পুরোটাকেই সে নিয়ে আসে, ওই যতটুকু লাগবে ততটুকু করে বারবার অ্যালোকেশন করা, এই ধরনের কাজ করে না। একটা রিকোয়েস্টের জন্য যতটুকু দরকার পুরো মেমোরিটা সে একেবারে অ্যালোকেট করে। অপটিমাইজড স্ট্যাটিক ফাইল সার্ভিং, স্ট্যাটিক ফাইল খুব এফিসিয়েন্টলি সার্ভ করতে পারে। টিএলএস অফলোডিং, সার্টিফিকেট হ্যান্ডেলিং, এগুলা খুব ভালো করতে পারে। আমরা আমাদের নেটওয়ার্ক ওয়ার্কশপে দেখে আসছি যে একটা টিএলএস হ্যান্ডশেক কতটা কস্টলি, তো এগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে ইঞ্জিনিয়ার। স্পেশালি HTTPS2 কুইক, যেটা আমরা দেখছিলাম HTTPS3 আর কি, সেটাও ইঞ্জিনিয়ার অফার করতে পারে। সো কুইক জিরো রান ট্রিপের মাধ্যমে কীভাবে ইনিশিয়াল কানেকশনটা, ইনিশিয়াল হ্যান্ডশেকটাই বারবার ইউজ করে আমাদের রিকোয়েস্টের সময় প্লাস রিসোর্স কনজাম্পশন এফিশিয়েন্ট করতেছে, সেটা আমরা দেখছি। তো এনজিনিক্স এটা ইউটিলাইজ করতেছে, সো অবভিয়াসলি বুঝতেছেন যে আমাদের ইয়েটা কত বাড়তেছে। প্লাস এনজিনিক্স গো সার্ভারের সাথে কানেকশন কিপ অ্যালাইভ করে সেটাকেও রিকোয়েস্টকে বারবার ইউটিলাইজ করতে পারে। এছাড়া আরও কিছু ফ্যাসিলিটিস দেয়। গো সার্ভারের রেট লিমিট না করে আমরা এখানে এনজিনিক্সের ট্রান্সপোর্ট লেয়ারে রেট লিমিটিং করে দিতে পারি, আইপি হোয়াইট লিস্টিং, আইপি ব্ল্যাক লিস্টিং করতে পারি, রিকোয়েস্ট বাফারিং করতে পারি। আমরা একটা রিকোয়েস্টের ডাটা তো স্ট্রিম আকারে আসে, আমরা জানি টিসিপি কানেকশনের নেটওয়ার্কে আমরা দেখছি যে স্ট্রিম আকারে আসে। সো এই স্ট্রিম আকারে গো সার্ভারের কাছে একটু একটু করে পাঠায়, গো সার্ভারকে ওভারলোড না করে, যদি আমাদের ক্লায়েন্টটা স্লো হয় তাহলে তো একটা রিকোয়েস্টের ডাটা আসতে অনেক সময় লাগবে, সেটাকে একটু একটু করে গো সার্ভারে পাঠায়, গো সার্ভারকে ওভারলোড না করে ইঞ্জিনিক্স এটাকে ব্যবহার করে রাখে। ব্যবহার করে সে পুরো রিকোয়েস্টটা যখন পায় তখন পুরো রিকোয়েস্ট বডিটাকে একবারে সে সার্ভারের কাছে পাঠায়, এটাও এফিশিয়েন্ট করে। তাহলে এনজিনিক্সের স্ট্রাকচারটা হচ্ছে তার একটা মাস্টার প্রসেস থাকে আর অনেকগুলো ওয়ার্কার প্রসেস থাকে। ওয়ার্কার প্রসেস সাধারণত আমাদের সিপিইউ এর যে কোর আছে, সিপিইউ কোরের সমান থাকে আর কি, সো দ্যাট ট্রু প্যারালেলিজম ও দিতে পারে। মাস্টার মূলত ওয়ার্কার সেট আপ, ইনিশিয়ালাইজেশন, স্টার্ট স্টপ, কনফিগারেশন অ্যাপ্লাই করা, এগুলো আর কাজ করে। আর ওয়ার্কার হচ্ছে মেইনলি এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করে। অপারেটিং সিস্টেম সরাসরি ওয়ার্কারের কাছে নোটিফিকেশন পাঠায় রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করার জন্য। তাহলে আমরা বলতেছি এনজিনিক্স হচ্ছে ইভেন্ট ড্রিভেন, নন ব্লকিং, সিঙ্গেল থ্রেডেড। এটা কীভাবে কাজ করতেছে?
অনেক ওয়ার্কার আছে, এখান থেকে আমরা একটা, অনেক ওয়ার্কার প্রসেস আছে, এখান থেকে একটা ওয়ার্কার প্রসেসের জন্য আমরা দেখাই। প্রথমে একটা ধরেন আমাদের কাছে 12টা রিকোয়েস্ট আছে, 12টা কানেকশন আছে। তো 12টা কানেকশনের মধ্যে আমরা ধরতেছি 4টার প্রতিটা মানে 3টা করে রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছে। সো প্রথম ওয়ার্কারের জন্য কি হচ্ছে, কানেকশন 1 আসতেছে, এক্সেপ্ট কিউতে থাকলো, ইভেন্ট লুপ বললো যে প্রসেসকে নোটিফাই করলো যে একটা কানেকশন আছে। প্রসেস তখন এই কানেকশন 1কে প্রসেস করে ফাইল ডিসক্রিপ্টর তৈরি করলো। আমরা জানি কানেকশনের যে ডাটা, কানেকশন তো কিছু নেই, কানেকশন ইজ সাম ডাটা। সো ডাটাটাকে সে রেখে দিল। এরপরে কিন্তু সে কানেকশন 2 এর জন্য বসে নেয়। যদি অ্যাপাচি বা ওই ধরনের কোনো ইয়ে হতো তাহলে কিন্তু সে এই কানেকশনের জন্য একটা থ্রেড ক্রিয়েট করতো। সেই থ্রেডটা এই কানেকশনে রিড করতে চাইতো, রিড করে সেটাকে ব্লক করে রাখতো। আলটিমেট আনলেস এই কানেকশনে কোনো ডাটা আসতো, তার থ্রেড কিন্তু ব্লক। এইখানে যেটা হচ্ছে, সে কানেকশনটাকে এখানে রাইট করে সে পরবর্তী কানেকশন হ্যান্ডেল করার জন্য চলে যাচ্ছে। তো যখন এইখান থেকে কানেকশন আবার আসছে তখন আবার তাকে নোটিফাই করতেছে ওএস, সে তখন এটার জন্য আবার ফাইল ডেসক্রিপ্টর তৈরি করলো। এরপরে কানেকশন 1-এর ডাটা আসলো, তখন সে কানেকশনের ডাটা প্রসেস করলো। আবার তখন নতুন কানেকশন 3 আসলো, সে কানেকশন 3-এর ফাইল ডেসক্রিপ্টর তৈরি করলো। সাথে সাথে কানেকশন 3-এর ডাটা চলে আসছে, সে তখন কানেকশন 3-এর ডাটা প্রসেস করলো। এরপরে এই কানেকশন 2-এর ডাটা এতক্ষণে আসছে, সে কানেকশন 2-এর ডাটা প্রসেস করলো। যদি মাল্টি থ্রেডেড প্রসেস হইতো তাহলে কি হতো, প্রত্যেকটার জন্য আলাদা একটা থ্রেড থাকতো, সিপিইউকে বারবার কনটেক্সট সুইচ করতে হতো। আমরা জানি কনটেক্সট সুইচ হচ্ছে অনেক কস্টলি। এখন কিন্তু কোনো কনটেক্সট সুইচ করতে হচ্ছে না, সেম প্রসেস কানেকশন 1কে হ্যান্ডেল করতেছে, কানেকশন 2কে হ্যান্ডেল করতেছে। সো আমরা জানি যে অ্যাকচুয়ালি নেটওয়ার্কটাই হচ্ছে লেটেন্সি অনেক বেশি থাকে। মানে একটা কানেকশন ধরেন কানাডা থেকে একটা রিকোয়েস্ট আসবে, তো কানাডা থেকে ইংল্যান্ডে একটা রিকোয়েস্ট আসা, তা সেখানে আবার ডাটা আসা, এটা একটা সময় আছে। তো এতটুকু সময়ে ওই থ্রেডটা ব্লক করে না রেখে ওই থ্রেড কিন্তু এইখানে অন্যান্য কাজ করে ফেলতে পারতেছে। তো দিস ইজ দ্য ইন্টেলিজেন্ট প্রসেস, যে নেটওয়ার্ক লেটেন্সি যেহেতু বেশি, ওই সুযোগটাকে কাজে লাগায় ওই টাইমে থ্রেড বা প্রসেসকে বসিয়ে না রেখে আমরা থ্রেড প্রসেসটা দিয়ে অন্য কোনো কাজ করে নিতে পারতেছি। সো এইভাবেই হচ্ছে ইঞ্জিনিক্সের নন ব্লকিং, আমরা যে বলি ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার জেনারেলি অ্যাপাচির থেকে ভালো পারফর্ম করে। আর নো মেমোরি ফ্র্যাগমেন্টেশনে যেটা বললাম, যে ধরেন কোনো একটা রিকোয়েস্টের জন্য আমার ডাটা নিয়ে আসতে হবে 8 কিলোবাইট। এখন সাধারণত অন্যান্য জায়গায় কী হয় যে আমরা 2 কিলোবাইট করে ডাটা আনি, যখন আরেকটু ডাটা প্রয়োজন হচ্ছে তখন আরেকটু আনতেছি, আরেকটু প্রয়োজন হচ্ছে আরেকটু আনতেছি, বাট ইঞ্জিনিক্স এটা পুরোটা একেবারে নিয়ে আসে। ইঞ্জিনিক্স স্ট্যাটিক ফাইল যে খুব এফিসিয়েন্টলি হ্যান্ডেল করে, এটার জন্য সে যেটা করে সেটা হচ্ছে সেন্ড ফাইল নামে একটা সিস্টেম কল আছে, ওইটা ইউজ করে। এটাকে জিরো কপি সেন্ড ফাইল বলা হয়। সাধারণত আমাদের যে ডিস্কে ডাটা থাকে সেটাকে আমরা কার্নেল বাফারে কপি করা হয় প্রথমে, কার্নেল বাফার থেকে ইউজার বাফারে যায় বা অ্যাপ্লিকেশন কনটেক্সটে যায়, অ্যাপ্লিকেশন কনটেক্সট থেকে আবার কার্নেল বাফারে যায়, সেখান থেকে নেটওয়ার্কে কার্ডে সেন্ড করা হয়। বাট জিরো কপিতে যেটা হয়, ডিস্ক থেকে সরাসরি কার্নেল বাফারে আসে, কার্নেল বাফার থেকে সরাসরি নেটওয়ার্ক কার্ডে যায়। তো মাঝখানে ইউজার স্পেসে এই ডাটাটা আর যায় না, যার কারণে এই কপিটা যেহেতু এখান থেকে প্রায় 4টা কপি থেকে একটা কপিতে চলে 2টা কপিতে চলে আসতেছে, সো এটা খুব এফিসিয়েন্ট করে। এবং সামটাইমস এইখানে ডিস্ক কন্ট্রোলার বা নেটওয়ার্ক কন্ট্রোলার সরাসরি সিপিইউকে বাইপাস করে মেমোরি রিড করতে পারে, যেটাকে বলে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। সো জিরো কপি থ্রু ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, এইটা এই স্ট্যাটিক ফাইল সার্ভিংকে ডিস্ক থেকে অনেক বেশি এফিসিয়েন্ট করে দেয়। তো এই জন্যই হচ্ছে আমরা ইঞ্জিনিক্স ইউজ করি। শব্দটাকে একটু বোঝার চেষ্টা করব। স্কেলিং কিন্তু 2 ধরনের আছে, স্কেল ডাউন হতে পারে, স্কেল আপ হতে পারে। তো আমার যখন একটা রিসোর্স আছে কিন্তু এত রিসোর্স আমার প্রয়োজন নাই, তখন রিসোর্সটাকে ছোটো করে আনা বা স্কেল ডাউন করা, এটাও একটা স্মার্ট ডিসিশন হওয়া উচিত, কারণ রিসোর্স খরচ করে তো লাভ নেই। আবার স্কেল আপ হচ্ছে আমার অ্যাকচুয়ালি বেশি রিসোর্স দরকার, তখন আমি বেশি রিসোর্স দিয়ে আমার রিকোয়েস্ট সার্ভ করব। স্কেলিং 2 প্রকারের, সবাই হয়তো বা জানেন, ভার্টিক্যাল স্কেলিং, হরাইজন্টাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং মানে হচ্ছে লম্বা উপর দিকে যাওয়া। সো আমার যে রিসোর্সেস আছে সিপিইউ, র্যাম, স্টোরেজ, এগুলাকে ইনক্রিজ করা। আর হরাইজন্টাল স্কেলিং হচ্ছে ধরেন একটা সিপিইউর জায়গায় 2টা সিপিইউ ইউজ করা, একটা র্যামের জায়গায় 2টা র্যাম ইউজ করা, বা একটা সার্ভারের বদলে 2টা সার্ভার ইউজ করা, এরকম। তো শুরুতে আমরা যেটা করি, আমরা ভার্টিক্যাল স্কেলই করি। আমার রিকোয়েস্টে যেটাটুকু সার্ভ করার কথা সার্ভ করতে পারতেছি না, ওকে আমার সিপিইউ 1 সিপিইউ আছে 2 সিপিইউ করে দিই। বা আমার মেমোরি ফুল হয়ে যাচ্ছে, ওকে আমার র্যাম 4 জিবি আছে 8 জিবি করে দিই। বাট এই ভার্টিক্যাল স্কেলিং একটা লেভেল পর্যন্ত করা যায়, তারপরে করা যায় না। কেন? কারণ প্রাইস কনস্ট্রেন্ট, দাম। র্যাম 4 জিবির দাম যদি 500 টাকা হয়,
8 জিবির দাম 1000 টাকা না হয় 1200 টাকা, এরকম করে যত বাড়তে থাকবে তত বেশি দাম খুব বেড়ে যায়। মানে দাম কিন্তু জাস্ট দ্বিগুণ ক্যাপাবিলিটির জন্য দ্বিগুণ হচ্ছে না, দ্বিগুণ ক্যাপাবিলিটির জন্য 3 জন 4 জন দাম হয়ে যাচ্ছে। সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার, আপনার সব কিছু একটা র্যামের ভিতরে, একটা সিপিউর ভিতরে, ওই র্যামটা যদি ডাউন হয়ে যায় আপনার এভরিথিং গন। আপনার ওই সিপিউটা যদি, সার্ভারটা যদি ডাউন হয়ে যায় তাহলে পুরো সিস্টেম, পুরো সার্ভিসই গন। হরিজন্টাল স্কেলিংয়ের ক্ষেত্রে আপনি যদি 2টা সার্ভার থাকতো, একটা ডাউন হয়ে গেলে কিন্তু আপনি আরেকটা দিয়ে সার্ভ করতে পারতেন। ডাউন টাইম ডিউরিং স্কেলিং, আপনার সিপিউর ক্যাপাবিলিটি বাড়াবেন তখন কিন্তু আপনার ডাউন টাইম থাকে আর কি, পুরো সিস্টেমটাকে স্টপ করে আপনাকে আবার রিবুট করতে হয়। লিমিটেড প্যারালেলিজম, আমরা অ্যাকচুয়ালি কনকারেন্সি পাবো, কিন্তু যদি আমাদের আসলে র্যাম একটা, সিপিইউ একটা, স্টোরেজ একটা, তখন ট্রু প্যারালেলিজম পাওয়া আসলে সম্ভব না। সো একটা লেভেলের পরে আমাদের হরাইজন্টাল স্কেলিংয়ে যাইতে হবে, এবং আজকে আমরা বেশিরভাগ যে আলোচনা করব সেখানে হরাইজন্টাল স্কেলিংয়ের আলোচনায় বেশি থাকবে। এখানে একটা সিম্পল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আমার ছোট একটা ডেস্কটপ বা পিসি, তার থেকে বড় ক্যাপাবিলিটির র্যাম, তার থেকে বড় ক্যাপাবিলিটির র্যাম সিপিইউ নিলাম এটসেট্রা। আর হরাইজন্টাল স্কেলিং ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি একটা সার্ভারের জায়গায় বা একটা পিসির জায়গায় 6টা পিসি অ্যাড করে দিলাম। তাহলে আমাদের যে অ্যাপ্লিকেশন ছিল, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিক্স দিয়ে মোটামুটি ভালোই চলতেছিল। তো এখন আমরা এসে দেখলাম যে আমাদের স্ট্যাটিক ফাইল সাইজ হচ্ছে হাই এবং লট অফ টাইম টু অ্যারাইভ নিচ্ছে। কেন? আমার সার্ভারটা আছে বাংলাদেশে। সো বাংলাদেশের ক্লায়েন্ট যখন একটা এপিআই হিট করতেছে 0.01 কিলোবাইট সাইজের রেসপন্স যায়, তো 0.01 সেকেন্ডের ভিতরে পৌঁছায় যাচ্ছে। আর আমার স্ট্যাটিক ফাইল হোম পেজে হচ্ছে 2.2 মেগাবাইট। সো যে জাভাস্ক্রিপ্ট, ইমেজ ফাইল এটসেট্রা মিলে, সিএসএস ফাইল মিলে 2.2 মেগাবাইট, যেটা যাইতে একটু সময় লাগতেছে 2 সেকেন্ডের মধ্যে। তারপরেও বিডি ক্লায়েন্ট মোটামুটি স্যাটিসফাইড। কিন্তু কানাডা থেকে যে ক্লায়েন্ট হিট করতেছে তার জন্য এপিআই যেতে লাগতেছে 1.2 সেকেন্ড, আবার স্ট্যাটিক ফাইল যেটা, এইটা লাগতেছে অনেক বেশি। এপিআই 1.2 সেকেন্ড ইজ মোর অর লেস ওকে, চালানো যায়। কিন্তু স্ট্যাটিক ফাইল যে 4 সেকেন্ড লাগতেছে, এটাও ওকে না, এটাও ব্যাড, এটা আরও কমানো দরকার। যাই হোক, স্ট্যাটিক ফাইল লাগতেছে 4 সেকেন্ড বা আরও বেশি, হুইচ ইজ ব্যাড। তাহলে এখন আমাদের এত নর্মাল একটা সেট আপ, এটার জন্য আমরা কী ধরনের অপটিমাইজেশন বা হেল্প পাইতে পারি, সেটা যদি ম্যানুয়ালি না করে কোনো টুলের হেল্প নিতে চাই, সেই ধরনের একটা সলিউশন হচ্ছে সিডিএন। সিডিএনটা কীভাবে আমাদের সেট আপে বসবে, আমাদের ক্লায়েন্ট সরাসরি রিকোয়েস্ট করবে সিডিএনের কাছে, সিডিএন দেন রিকোয়েস্টটা পাঠাবে আমাদের ইঞ্জিনিক্সের কাছে, ইঞ্জিনিক্স থেকে গো সার্ভার ডাটাবেসে যাবে। তাহলে সিডিএন সম্পর্কে পড়ার আগে আমরা একটু সিডিএনের স্ট্রাকচারটা বা সেট আপটা বুঝে আসি কীভাবে করতে হয়। ধরুন সিডিএন প্রোভাইডার যেমন ক্লাউডফ্লেয়ার আছে, ক্লাউডফ্লেয়ার আমাদেরকে একটা ড্যাশবোর্ড দেয়। ড্যাশবোর্ডে গিয়ে আমাদের করতে হবে কি, ক্লাউডফ্লেয়ারে আমাদের কনফিগারেশনগুলো আপডেট করতে হবে। তার আগে আমরা যেখানে থেকে ডোমেইনটা কিনছি, ডোমেইনে বলে দিতে হবে এখন থেকে নেম সার্ভার হিসেবে, আমরা আগে আমাদের নেটওয়ার্কে দেখছি যে আমরা কীভাবে সি নেম বা আদার্স অ্যাড করতে পারি, সেখানে গিয়ে নেম সার্ভারে আমাদের অ্যাড করে দিতে হবে যে এখন থেকে আমি ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভার ইউজ করব। সেটা সেট আপ করে দিলে তাহলে আমাদের ডোমেইনের ইনফরমেশন ক্লাউডফ্লেয়ারের অথরিটিভ সার্ভারে আপডেট হয়ে যাবে। এবং সিডিএন সার্ভিসগুলোর, যেমন ক্লাউডফ্লেয়ারের এজ সার্ভার থেকে বিভিন্ন জায়গায় সারা বিশ্বে প্রচুর এজ সার্ভার আছে, যেমন কানাডায় আছে, সিঙ্গাপুরে আছে, ইউকেতে আছে। এই কনফিগারেশন সে সবগুলা সার্ভারগুলোতে পাঠাতে, সবগুলা সার্ভার জানে যে লাইক আমাদের যদি intimationin.com বা intimationin.info, intimationin.info জন্য তাদেরকে কি করতে হবে, এভরি সার্ভার নোস। এখন ক্লায়েন্ট যদি কোনো ক্লায়েন্ট ধরেন কানাডার কাছাকাছি যে ক্লায়েন্ট, সে যখন আমাদের ডিএনএস সার্ভারে হিট করবে বা ডিএনএস সার্ভার রেগুলার একটা অথরিটিভ সার্ভারে হিট করবে যে intimationin.info আইপিটা দরকার, ডিএনএস রেজুলেশন দরকার, তখন এই ডিএনএস সার্ভার তাকে রেজুলেশন করবে বা আইপিটা দিবে হচ্ছে তার কাছে যে এস সার্ভার আছে সেটার আইপি। সো ক্লাউডফ্লেয়ারের তার কাছাকাছি সার্ভার আছে কানাডার, সে যদি আমেরিকার কাছে দিত তাকে আমেরিকারটা দিত, সিঙ্গাপুরের কাছে হলে সিঙ্গাপুরের, তো তাকে কানাডার এস সার্ভারটা দেওয়া হলো। ক্লায়েন্ট তখন কানাডার এস সার্ভারে, মানে রিকোয়েস্ট তখন কানাডার এস সার্ভারে চলে যাবে, ক্লায়েন্ট তখন কানাডার এস সার্ভারে রিকোয়েস্ট করবে। কানাডার এস সার্ভার তখন হচ্ছে আমাদের যে সার্ভার বাংলাদেশে সেটার থেকে ডাটা নিবে আর কি। সো এর জন্য সে আমাদের অরিজিন সার্ভারের সাথে যে কানেকশন তৈরি করবে সেই কানেকশনই বারবার ইউজ করবে। আমরা দেখছি কুইকে সে 0 রাউন্ড ট্রিপ ইউজ করে, 0 রাউন্ড ট্রিপ ইউজ করেও সে প্রসেসটাকে এফিশিয়েন্ট করবে, বারবার সে হ্যান্ডশেক বা আদার্স করবে না। এবং আমাদের যে সিএসএস বা ইমেজ আছে এগুলাকে সে অপটিমাইজও করতে পারে, যেমন মডার্ন ক্লাউডফ্লেয়ার সিডিএন বা আদার্স আমরা দিলাম পিএনজি ইমেজ, সে সেটাকে ওয়েবপিতে কনভার্ট করে নিতে পারে, সে কম্প্রেশন করতে পারে। তো এগুলা করে সে হচ্ছে তারপরে রিকোয়েস্টটাকে সার্ভ করবে। সো প্রথমে একটা রিকোয়েস্ট যদি আসে এস সার্ভারের কাছে, যদি তার ক্যাশ থাকে, যদি ক্যাশেবল হয়, স্ট্যাটিক ফাইল যদি ক্যাশেবল হয়,
ক্যাশেবলকে সে সরাসরি সার্ভ করে দিবে। আর যদি ক্যাশেবল না হয় তাহলে সে অরিজিন সার্ভার থেকে নিয়ে আসবে, নিয়ে এসে ক্যাশ করবে, ক্যাশটাকে সার্ভ করবে। তো এইখানে এজ ক্যাশ সার্ভারে বা এজ সার্ভারে কতক্ষণ ক্যাশ থাকবে কি, এটার জন্য আমরা কিন্তু আমাদের রেস্ট এপিআইতে এবং আমাদের নেটওয়ার্ক ওয়ার্কশপে দেখছিলাম যে আমরা ক্যাশ হেডার কন্ট্রোল করতে পারি, এজ ম্যাক্স এজ, এবং প্রাইভেট না পাবলিক এগুলোর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি কোনটা এখানে ক্যাশ হবে, কোন রেসপন্স ক্যাশ হবে, কোন রেসপন্স ক্যাশ হবে না। এখন আমাদের সিডিএন তো দেখা গেল যে স্ট্যাটিক ফাইলের জন্য অবশ্যই আমাদেরকে পারফরমেন্স ইমপ্রুভ করছে, কিন্তু ডাইনামিক রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু করতে পারে। এক নম্বর, ডাইনামিক রিকোয়েস্টের ক্ষেত্রে আমার ক্লায়েন্টকে কিন্তু এখানে যেতে হতো, এখন এখানে যেতে হচ্ছে না, আমার এস সার্ভারের কাছে যেতে হচ্ছে, যেটা খুবই কাছে। এখন এস সার্ভার যেটা করতেছে এসএসএল টার্মিনেশন বা আদার্স টিএলএস হ্যান্ডেলিং এভরিথিং করতেছে নিজে নিজেই, প্লাস এই কানেকশন রিউজ, জিরো আরটিটি এগুলোও সে হ্যান্ডেল করতেছে, যার কারণে আমার ক্লায়েন্টের তার সাথে কানেক্ট করতে বা তার সাথে যোগাযোগ করতে যে সময় লাগতো সে কিন্তু তার থেকে অনেক দ্রুত এটা করতে পারতেছে, এবং সে ইন্টেলিজেন্ট রাউটিংও ইউজ করে, তার নিজস্ব রাউটিং যদি ইউজ করে সে আমার থেকে অনেক ফাস্ট কমিউনিকেট করতে পারে। সো ডাইনামিক রিকোয়েস্টগুলোও এই সিডিএনের মাধ্যমে ফাস্টার হইতে পারে। ভাইরাস আমাদের মনে হবে যে না সরাসরি যেতাম সেখানে আরেকটা ঘুরে যাচ্ছি, সো ডাইনামিক রিকোয়েস্টগুলো ইনএফিশিয়েন্ট হওয়ার কথা, বাট বস্তুত এটা ডাইনামিক রিকোয়েস্টগুলো এফিশিয়েন্ট হয়ে যায়। তো সিডিএন তাহলে আমাদের কি দিল, আমাদের কন্টেন্টগুলো ক্লোজার সার্ভার থেকে সার্ভ করলো, ওয়েবসাইটের লোড টাইম লেটেন্সি কমায় দিল, দেন অরিজিন সার্ভারের যে লোড আছে সেটাকে সে কমায় ফেলতে পারে, ডিডোস প্রোটেকশনে সে প্রোভাইড করতে পারে, কারণ সিডিএন তো একটা বিরাট বড় সেট আপ। ক্লাউডফ্লেয়ারের ইনফ্রাস্ট্রাকচার ইজ হিউজ, ভেরি পাওয়ারফুল, ভেরি রিটার্ডেন্ট, ভেরি রেজিলিয়েন্ট। সো ওর কাছে অনেক লিস্ট আছে যে ব্যাড আইপি কোনগুলো বা আদার্স এই ধরনের লিস্ট আছে, এবং তার কাছে ইন্টেলিজেন্ট প্রোটেকশন টেকনোলজি আছে, সে বুঝতে পারে যে কোথা থেকে ডিডোস অ্যাটাক হচ্ছে বা আদার্স, সেগুলোকে সে মিটিগেট করে এই ডোমেইন লেভেল থেকে সে ডিসকার্ড করে দিতে পারে, বা তার সার্ভার লেভেল থেকে সে ডিসকার্ড করে দিতে পারে। তখন আর সেই ব্যাড রিকোয়েস্টগুলো আমাদের অরিজিন সার্ভারের উপরে কোনো লোড ফেলতে পারবে না, এইভাবে সে ডিডোস অ্যাটাক থেকে আমাদেরকে সেভ করতে পারে। আর অপটিমাইজেশনের আলোচনা তো আমরা করছি। সিডিএন দুই প্রকার, পুশ পুল। সাধারণত আমরা যে ক্লাউডফ্লেয়ার ইউজ করবো এগুলো হচ্ছে পুল, প্রথমে তার কাছে রিকোয়েস্ট যায়, রিকোয়েস্ট তার কাছে থাকলে সে সার্ভ করে, না থাকলে সে পুল করে তারপরে সার্ভ করে। পুশ সিডিএন একটু কমপ্লেক্স জিনিস, এটা আমরা এখন আলোচনা করব না, পরবর্তীতে আলোচনা করব যখন আমরা সিডিএনের ডিটেলস ইমপ্লিমেন্ট করব তখন। তো মডার্ন সিডিএম তাহলে কী করতেছে, মডার্ন সিডিএম তা স্মার্ট, এইখানে একটা আমি লিস্ট দিয়ে দিছি তারা কী করে। কানেকশন অ্যালাইভ রাখতে পারে, ডিএনএস লুকআপ রিডিউস করতে পারে, টিসিপি হ্যান্ডশেক টাইম, জিরো আরটিটি এগুলো রিডিউস করতে পারে, এসএসএল নেগোসিয়েশন টাইম কমায়, এইচটিটিপি টু মাল্টিপ্লেক্সিং করতে পারে। মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে ধরেন দুইটা রিকোয়েস্ট আছে, একটা ক্লায়েন্ট এ থেকে আসে, ক্লায়েন্ট বি থেকে আসছে, এখন আমি ক্লায়েন্ট এ রিকোয়েস্টটা পাঠালাম, রেসপন্স আসলো, ক্লায়েন্ট বি রিকোয়েস্টটা আরেকটা টিসিপি কানেকশনে পাঠালাম, রেসপন্স আসলো, তাহলে দুইটা টিসিপি ট্রান্সফার আমাকে করতে হচ্ছে। এটা না করে আমি যেটা করতে পারি, এই দুইটাকে মাল্টিপ্লেক্স করে একটা টিসিপির ভিতরে আমরা মানে টিসিপি কানেকশনের ভিতরে আমরা পাঠিয়ে দিতে পারি, আবার রেসপন্স রিসিভ করতে পারি, এটাকে বলা হয় মাল্টিপ্লেক্সিং। তাহলে আমার নেটওয়ার্ক রাউন্ড ট্রিপ বা নেটওয়ার্ক ট্রিপ কমে গেল। তো সিডিএন অ্যাড করার পরে তাহলে আমাদের এই হলো স্ট্রাকচার, ক্লায়েন্ট সিডিএনের কাছে যাবে, সিডিএন ইঞ্জিনিয়ার্সের কাছে যাবে, ইঞ্জিনিয়ার্স থেকে সার্ভারের কাছে যাবে, সার্ভার থেকে ডেটাবেস। মুহূর্তে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে, যে সাবজেক্টের লিস্ট আসে নিয়ে আসে, বারবার ডাটাবেস থেকে নিয়ে আসছে, তো সাবজেক্টের লিস্ট তো আসলে খুব বেশি চেঞ্জ হয় না, এভরি টাইম রিকোয়েস্ট করলে আমাদের কোয়েশ্চেন চেঞ্জ হচ্ছে, কিন্তু সাবজেক্টের লিস্ট তো সেম। সো এত মানুষ, আমাদের অনেক মানুষ যদি হিট করে বারবার এটা ডাটাবেসে গিয়ে সাবজেক্টের লিস্ট আনা, এটার তো অ্যাকচুয়ালি আমাদের দরকার নাই। তো আমরা এটাকে কি মেমোরিতেই রেখে দিতে পারি না? সো সাবজেক্ট লিস্টটা যদি মেমোরিতেই রেখে দিই তাহলে আমাদের ডাটাবেস ট্রিপটা কমে যাচ্ছে, ডাটাবেসের উপর লোডও কমতেছে। একইভাবে অনেক সময় এমন ডাটা থাকে যে থার্ড পার্টি এপিআই থেকে আনতে হয়, তো সেই ডাটাটা যদি কিছুক্ষণের জন্য ভ্যালিড থাকে, স্টিল না হয়ে যায়, মানে এভরি টাইম ডাটাবেস থেকে নতুন ডাটা আসে না, এভরি টাইম এপিআই থেকে নতুন ডাটা আসে না, তাহলে তো আমাদের বারবার ডাটাবেস বা বারবার ওভার দি নেটওয়ার্ক থার্ড পার্টি এপিআই কল করার দরকার নাই, সেই ডাটাটাকে আমরা মেমোরিতেই রেখে সার্ভ করতে পারি। এখন আমাদের একটা কম্পিউটার আর্কিটেকচারে বিভিন্ন ধরনের ক্যাশ আছে, তো সবার আগে হচ্ছে কিছু ইন কোর ক্যাশ আর কি, যেগুলো একদম সিপিইউর কোরের ভিতরে থাকে, যেমন L1 L2, এগুলো একদম সিপিইউর কাছেই থাকে, সাইজ খুবই ছোট। যখন কোনো কাজ করতে হয় হার্ড ডিস্ক থেকে সেটা র্যামে আসে, র্যাম থেকে যদি ইয়াতে L4 থাকে, L4 ক্যাশ যদি থাকে তাহলে L4-এ নেয়, না থাকলে L3-তে, L3-তে থেকে L2-তে, L2 থেকে L1-এ, মানে সিপিইউর যত কাছাকাছি ক্যাশ অ্যাভেলেবল তত কাছে নিয়ে যায়, তারপরে সিপিইউ রান করে। তো কেন কাছাকাছি রাখে?
কারণ দেখা যায় যে রিলেটেড ডাটা এক্সিকিউশনের ক্ষেত্রে ওই ডাটাটা আবার লাগে। সো যদি আবার লাগে সেটাকে আবার হার্ড ডিস্ক থেকে ফেচ করার থেকে সেটা যদি আমি সিপিইউর একদম কাছাকাছি ক্যাশে রেখে দিই, এই ক্যাশগুলো যেহেতু সাইজ ছোট, ভেরি এফিশিয়েন্ট, রিড টাইম, অ্যাক্সেস টাইম ভেরি শর্ট, সেগুলো আমার পারফরমেন্সকে অনেক বুস্ট করে। যদি আমরা দেখি যে L1 এর অ্যাক্সেস টাইম 1 ন্যানো সেকেন্ড, L2 এর 7 ন্যানো সেকেন্ড, L3 এর 20 ন্যানো সেকেন্ড প্লাস মাইনাস, L4 যদি থাকে এটা সাধারণত জিপিইউ, এআই, মেশিন লার্নিং এগুলোর জন্য ইউজ হয়, সব চিপে থাকে না। L4 থাকলে 100 ন্যানো সেকেন্ড, র্যামের হচ্ছে 100 ন্যানো সেকেন্ড অ্যারাউন্ড। এসএসডি যদি ইউজ করি তাহলে এটার প্রায় 1000 গুণ, আর হার্ড ডিস্ক যদি করি এটার প্রায় কয়েক হাজার গুণ। তো তার মানে দেখা যাচ্ছে যে হার্ড ডিস্ক অ্যাক্সেসটা র্যাম অ্যাক্সেস থেকে অনেক বেশি সময় নেয়। যদি আমরা খুব সিম্পল ভাষায় বলি, একটা র্যান্ডম অ্যাক্সেসের ক্ষেত্রে র্যামে একটা ডাটা অ্যাক্সেস করতে যদি 1 সেকেন্ড লাগে, হার্ড ডিস্কে সেটা অ্যাক্সেস করতে 1 দিন লাগবে। তো তার মানে র্যামে অ্যাক্সেস টাইমটা কত কম এবং হার্ড ডিস্কে অ্যাক্সেস টাইমটা কত বেশি। তো এই জন্য আমরা যদি সেই ডাটাটাকে বা সাবজেক্টের লিস্টটাকে হার্ড ডিস্ক থেকে নিয়ে এসে র্যামের ভিতরে রেখে দিই, তাহলে আমরা অনেক ভালো পারফরমেন্স দিতে পারবো। তখন আমরা করলাম কি, আমরা একটা ক্যাশ যদি ইন্ট্রোডিউস করি, আমাদের সার্ভার করবে কি, প্রথমে ক্যাশে দেখবে, এটা একটা স্ট্র্যাটেজি ক্যাশিংয়ের, ক্যাশে দেখবে ডাটা আছে কিনা। যদি সাবজেক্টের লিস্ট ক্যাশে না থাকে সে সার্ভারে হিট করবে, ডাটাবেসে হিট করবে, ডাটাবেস থেকে নিয়ে এসে সে ক্যাশে স্টোর করবে প্লাস সার্ভ করবে। পরবর্তীতে যখন আবার 2 নম্বর রিকোয়েস্ট আসবে সে ক্যাশেই পাবে, ক্যাশ থেকেই সার্ভ করবে। তো এইখানে একটা কথা বলছি যে হার্ড ডিস্ক অনেক সময় নেয়, এটা কিন্তু র্যান্ডম অ্যাক্সেসের ক্ষেত্রে। ডাটা অ্যাক্সেস 2 রকমের আছে, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। তো হার্ড ডিস্কের র্যান্ডম অ্যাক্সেস হচ্ছে খুবই কস্টলি, কারণ আপনার ধরেন মেমোরি অ্যাড্রেস 1 থেকে তাকে যায় মেমোরি অ্যাড্রেস 1000-এ যেতে হচ্ছে, আবার মেমোরি অ্যাড্রেস 5 আসতে হচ্ছে। তো এইভাবে ম্যাগনেটিক ডিস্কে ফিজিক্যালি মুভ করা ইজ ভেরি কস্টলি। বাট এটা যদি সিকোয়েন্সিয়াল হইতো, যে মেমোরি 1 থেকে 2-তে যাচ্ছে, 2 থেকে 3-তে, 3 থেকে 4-এ, তাহলে এটা আবার মোটামুটি ভালোই ফাস্ট হতো। সো ওইটাও একটা কেস কেন, কারণ হচ্ছে তো আমরা যত উপর দিকে যাবো তত এগুলো তত এক্সপেন্সিভ। হার্ড ডিস্কের দাম খুবই কম, এসএসডির দাম তার থেকে বেশি, র্যামের দাম তার থেকে বেশি। তো ক্যাশিং স্ট্র্যাটেজি 2 রকম আছে, রিড অ্যান্ড রাইট। ক্যাশ থেকে রিড করার জন্য এক ধরনের স্ট্র্যাটেজি, রাইট করার জন্য আরও কিছু স্ট্র্যাটেজি আছে। তো রিডের ভিতরে আছে রিড অ্যাসাইড, আর হচ্ছে রিড থ্রু। রাইটের জন্য রাইট অ্যারাউন্ড, রাইট থ্রু, রাইট ব্যাক। তো এখানে স্ট্র্যাটেজিগুলোর ছবি দেওয়া হয়েছে যে আমরা যদি রিড করার জন্য ক্যাশ অ্যাসাইড করি, যেমন রেডিসকে আমরা ক্যাশ অ্যাসাইড হিসেবে ইউজ করি, তাহলে যেটা হয়, প্রথমে অ্যাপ্লিকেশন প্রথমে ক্যাশে রিকোয়েস্ট পাঠাবে, তখন তো অবশ্যই ক্যাশে ডাটা নাই, ক্যাশ মিস করবে, তখন অ্যাপ্লিকেশন গিয়ে ডাটাবেসে রিড করবে, ডাটাবেস থেকে সে সাবজেক্টের লিস্টটা নিয়ে আসবে, তখন সে ক্যাশে আপডেট করে দিবে, প্লাস হচ্ছে ক্লায়েন্টকে রিটার্ন করবে। তো এখানে দেখা গেল যে অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসা, সেটা ক্যাশে স্টোর করে, এটা পুরোপুরি অ্যাপ্লিকেশন লেভেলের কোড। সো কোডটা আমাদের নিজেকে অ্যাপ্লিকেশনে লিখতে হবে। একটা হচ্ছে রিড থ্রু, এটা হচ্ছে আমরা অলওয়েজ ক্যাশ থেকেই রিড করবো, ডাটাবেসকে আমরা কখনো টাচ করবো না। সো আমরা ক্যাশে রিড করব, যদি ক্যাশ মিস হয় তাহলে দেয়ার উইল বি সাম মেকানিজম, ক্যাশিং সার্ভারে সাম মেকানিজম থাকবে, যেটা ক্যাশিং সার্ভার থেকেই ডাটাবেস থেকে রিড করবে, রিড করে আপডেট করে তারপরে আমাকে দিবে। সো ক্যাশ উইল ডিসাইড যে ক্যাশ মিস হলো, আসে নাই, না থাকলে সে রিড করে নিয়ে আসবে। তো আমরা যদি রেডিস বা এই ধরনের কিছু ইউজ করি, তাহলে তো রেডিসে আমরা জানি এই ধরনের সেট আপ নাই, থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন বা আমাদের নিজেদেরকে শেল স্ক্রিপ্ট বা কিছু একটা লিখে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো রাইট স্ট্র্যাটেজিতে এটা অনেকটা এই ক্যাশ অ্যাসাইডের মতোই, আমরা ডাটাবেসে রাইট করব, সরাসরি ক্যাশে রাইট করব না, দেন ক্যাশ থেকে আমরা রিড করব যদি ক্যাশে থাকে। তো যদি ক্যাশে না থাকে তাহলে আমরা ডাটাবেস থেকে রিড করে ক্যাশকে আপডেট করব। সো ইটস লাইক মিক্সচার অফ ক্যাশ অ্যাসাইড প্লাস ক্যাশ অ্যাসাইড। যদি আমরা রিডের জন্য ইউজ করি তাহলে রাইটটা কীভাবে ইউজ করব, তখন রাইট অ্যারাউন্ড ইউজ করব। দেন রাইট ব্যাক, এটা মানে হচ্ছে আমরা অলওয়েজ ক্যাশেই রাইট করব, আমরা ডাটাবেসে কখনোই টাচ করব না। ক্যাশ আবার ইভেনচুয়ালি মেবি ইন এ ব্যাচ অর কিছু 1 মিনিট পর পর সে হচ্ছে ডাটাবেসে রাইট করবে। সো এই জন্য হচ্ছে যে রাইট ব্যাক, যে ক্যাশে থাকুক, পরবর্তীতে আই উইল রাইট ব্যাক। আর এটা হচ্ছে রাইট থ্রু, যে আমি ক্যাশে রাইট করি, দেন ক্যাশ থেকে ইমিডিয়েটলি ডাটাবেসে আপডেট হয়। সো দেয়ার ইজ কনসিস্টেন্সি, এখানে যেমন ইভেনচুয়াল কনসিস্টেন্সি আছে, রাইট থ্রুতে হচ্ছে স্ট্রং কনসিস্টেন্সি, যে সরাসরি সাথে সাথে ডাটাবেসে রাইট হবে।
তো এখন ক্যাশের জন্য একটা বড় জিনিস হচ্ছে এভিকশন পলিসি। কেন? কারণ আমাদের ক্যাশের সাইজ তো ছোট থাকে। তো ক্যাশের সাইজ যদি ছোট থাকে, সেখানে যদি নতুন নতুন ডাটা আসে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই ডাটা যদি আমার ক্যাশের সাইজের থেকে বড় হয়ে যায়, তাহলে সেটা কীভাবে হ্যান্ডেল করব? এইটা খুবই জরুরি। আমাদের ডাটার নেচারের উপরে বা অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে আমাদেরকে একটা পলিসি ডিফাইন করতে হবে যে আমার ক্যাশ ফুল হয়ে গেছে, তখন আমার এই ক্যাশটা কীভাবে কাজ করবে। যেমন রেডিসের ক্ষেত্রে যদি ধরি, রেডিসের অনেকগুলো এভিকশন পলিসি আছে। প্রথমটা হচ্ছে নো এভিকশন। তো এখানে কোনো এভিকশন নাই, যদি ক্যাশ ফুল হয়ে যায় তাহলে আমরা আর তাকে রাইট করতে দিব না। দেন হচ্ছে অল কিস লিস্ট রিসেন্টলি ইউজড। তো রেডিসে আমরা ডাটা দুই রকমের রাখতে পারি। একটা হচ্ছে টিটিএল যদি ডিফাইন থাকে আর কি। টিটিএল যদি ডিফাইন থাকে যে টাইম টু এক্সপায়ার, কখন সে এক্সপায়ারি হয়ে যাবে, টাইম টু লিভ আর কি, যে 1 ঘন্টা পরে সে নাই হয়ে যাবে। তো আবার কিছুতে টাইম টু লিভ এটা আমরা নাও দিতে পারি। তো কিছু ডাটা আমরা ক্যাশ করতে পারি এইভাবে যে এটা 1 ঘন্টা পর্যন্ত ক্যাশ থাকবে, তারপরে ক্যান্সেল। আর কিছু ডাটা আমরা বলতে পারি যে না, এটার কোনো এক্সপায়ার হওয়ার কোনো সময় নাই, অলওয়েজ থাকবে। তো যখন আমরা বলবো অল কিজ মানে হচ্ছে সে বোথ টিটিএল ভ্যালু আছে এবং টিটিএল ভ্যালু নাই, সবাইকে নিয়েই কাজ করবে। অল কিজ লিস্ট রিসেন্টলি ইউজ যখন বলবো, তখন সে সবচেয়ে লিস্ট রিসেন্টলি যেই ডাটাটা অ্যাক্সেস করা হয়েছে সেটাকে সে রিমুভ করে দিবে, ওয়েদার তার টিটিএল থাকুক অথবা টিটিএল না থাকুক। সো ধরেন আমি জাহানের ডাটা অ্যাক্সেস করছি 1 ঘন্টা আগে, জায়ামের ডাটা অ্যাক্সেস করছি আধা ঘন্টা আগে, জুবাইরের ডাটা অ্যাক্সেস করছি 5 মিনিট আগে। তো তার ক্যাপাসিটি যদি 3 হয়, এখন যদি আরেকটা ডাটা আসে, সে তাহলে ওই যে 1 ঘন্টা আগে জাহানের ডাটা অ্যাক্সেস করছিল, জাহানের ডাটাকে ফেলে দিবে। দেন হচ্ছে অল কিস এলএফইউ লিস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড। এটা হচ্ছে সবচেয়ে বেশি যার ডাটা অ্যাক্সেস হয় এবং সবচেয়ে কম যার ডাটা অ্যাক্সেস হয়, এইভাবে সে করে আর কি। সো লিস্ট ফ্রিকুয়েন্টলি যেটা ইউজ হয়, সবচেয়ে কম যেটা ইউজ হয়, তখন সে সেটাকে ফেলে দেয় বা এভিক্ট করে দেয়। তো ধরেন অল কিজ এলআরইউ যেটা ছিল লিস্ট রিসেন্টলি ইউজড, এটার একটা এক্সাম্পল হতে পারে যে ওয়েব সেশন আর কি, যে রিসেন্টলি লগ ইন করছে তাকে আমি রাখবো, আগে যে বহু আগে লগ ইন করছিল তাকে আমি এভিট করে দিব। ইউজড এটা হতে পারে, ধরেন আমার অনেকগুলো প্রোডাক্টের ক্যাশ আছে, এর ভিতরে যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, সবচেয়ে পপুলার, সেটাকে তো আমি ক্যাশে রাখতে চাবো। আর যেটা খুব কম অ্যাক্সেস হচ্ছে, লেস পপুলার, সেটাকে আমি এভিট করে দিব। অল কিস র্যান্ডম, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার আসলে খুব তাড়াতাড়ি সবার ইম্পর্টেন্সই সেম, যে কোনো একটাকে আমার এভিক্ট করে দিলেই হচ্ছে। সো আমার এত দরকার নাই কে রিসেন্টলি ইউজ কে ফ্রিকুয়েন্টলি ইউজ, জাস্ট এটা র্যান্ডমলি এভিক্ট করে দিলাম। দেন হচ্ছে ভোলাটাইল এলআরইউ। ভোলাটাইল যখন আমি উল্লেখ করবো, তখন বুঝতে হবে যে যেগুলোর টাইম টু লিভ ডিফাইন করা আছে। টাইম টু লিভ যেগুলো ডিফাইন করা নাই, সেগুলোকে এভিক্ট করবো না। সো টাইম টু লিভ যেটা ডিফাইন করা আছে, তাদের ভিতরে যেটা রিসেন্টলি ইউজ, মানে সবার আগে ইউজ হয়েছে, মানে অনেক পুরানো, সেটাকে আমি এভিক্ট করবো। সেম ফর এলএফইউ, কম ফ্রিকুয়েন্ট যেটা, সেটাকে এভিক্ট করবো। র্যান্ডম মানে টিটিএল এর ভিতরে যেটা র্যান্ডমলি একটাকে এভিক্ট করবো। মানে হচ্ছে যেগুলো টিটিএল ডিফাইন করা আছে যে কিছুক্ষণ পরে সেটা এভিক্ট হয়ে যাবে। তো এর ভিতরে যেটা সবচেয়ে আগে এভিক্ট হওয়ার কথা, যেমন এখন 12টা বাজে, একটা হচ্ছে 12টা 1-এ তার লাইভ শেষ হওয়ার কথা আর কি, একটা হচ্ছে 12টা 5-এ শেষ হওয়ার কথা, আর একটা 12টা 30-এ শেষ হওয়ার কথা। সো আমি 12টা 1-এ যেটা এক্সপায়ার হওয়ার কথা, তাকে এক্সপায়ার করে দিব, কারণ এমনিতেও সে কতক্ষণ পরে এক্সপায়ার হয়ে যাবে। সো তাকে এক্সপায়ার করাটাই মেক সেন্স করে। তো এখন ক্যাশকে তো আমরা স্কেল করি, তো একেবারে শুধুমাত্র যদি জেনেরিক ক্যাশকে স্কেল কীভাবে করবো সেটা চিন্তা করতে যাই, তার চেয়ে ভালো যে কোনো একটা টেকনোলজিকে ধরে আগানো। তো রেডিসকে যদি আমরা ক্যাশ হিসেবে ইউজ করি, তাহলে রেডিস ক্যাশের জন্য আমরা ক্যাশকে স্কেল কীভাবে করতে পারি। ধরেন আমরা ডাটাবেস বা এপিআই কলের জন্য এখানে একটা ক্যাশ ইন্ট্রোডিউস করছি। তো এখন ক্যাশের উপরে এত লোড পড়তে পারে যে ক্যাশে বা ক্যাশে এত ডাটা রাখা লাগতে পারে যে ক্যাশকে আসলে স্কেল করা দরকার। তো প্রথমে যেটা হচ্ছে, আমরা রিড রেপ্লিকা তৈরি করতে পারি। এটা মাস্টার স্লেভ রেপ্লিকেশন বা এটাকে বলা হয়, সম্ভবত লিডার ফলোয়ারও বলা হয়। তো আমাদের একটা মাস্টার থাকবে রেডিস, এটা একটা সার্ভারে রাখা যায়। আর মানে সবগুলোকে একই সার্ভারে রাখা যায়, কিন্তু একই সার্ভারে রেখে তো লাভ নেই। মাস্টার একটা সার্ভারে, রেপ্লিকাগুলো নিজস্ব আলাদা আলাদা সার্ভারে থাকবে। তো রেপ্লিকাগুলো কাজ করবে রিডের, আর মাস্টার কাজ করবে রাইটের। যখন এখানে রাইট হওয়ার পরে মাস্টার থেকে সেগুলো ডাটাগুলো রেপ্লিকেট হয়ে এটাই কপি হবে। সো প্রত্যেকটা রেপ্লিকা হচ্ছে এই মাস্টারের যে ডাটা আছে সেই ডাটাগুলোর এক একটা কপি। তো যখন রিড রিকোয়েস্ট আসবে, রিড রিকোয়েস্ট এখানে আসবে, রাইট রিকোয়েস্ট মাস্টারে আসবে। এখানে একটা কথা আছে, এই রিড রাইট কোথায় আসবে, এটা কিন্তু
কী বলে এটা, রেডিস হ্যান্ডেল করবে না। ক্লায়েন্ট যে রিকোয়েস্ট পাঠাবে তাকে হ্যান্ডেল করতে হবে, তাকেই কোনো একটা রিডে পাঠাইতে হবে, তাকেই রাইটে পাঠাইতে হবে। এখন এমন হতে পারে যে আমার যদি এই রেপ্লিকা মানে মাস্টার যদি হঠাৎ করে ডাউন হয়ে যায়, কোনো কারণে যদি মাস্টার সার্ভার ক্যাশ করে, তাহলে কী হবে? এটার জন্য তখন আমাদের হাই অ্যাভেলেবিলিটি লাগে। হাই অ্যাভেলেবিলিটি বলতে কী বোঝায়? যে হ্যাঁ, আমার কোনো একটা সার্ভার ডাউন হয়ে গেলেও যাতে আমি সার্ভ করতে পারি। তো এইটা এনশিওর করা যে কোনো একটা সার্ভার ডাউন হলে যে আমার সার্ভিস চলতে থাকবে, এটাকে হাই অ্যাভেলেবিলিটি বলা হয়। আর রেডিসে হাই অ্যাভেলেবিলিটির জন্য ইউজ হয় সেন্টিনেল। সেন্টিনেল কী করে? সেন্টিনেল অলওয়েজ সে দেখতে থাকে মাস্টার ঠিক আছে কিনা। তো এই তিনটা এখানে ইউজ করা হয়েছে। তিনটা ইউজ করার কারণ হচ্ছে তারা যাতে কোরাম ফর্ম করতে পারে। কোরাম মানে কি? যে একটা ডাটা সেটের ভিতরে ম্যাক্সিমাম, এটাকে যদি আমি 4টা ইউজ করতাম, দুইজন যদি বলতো হিট করে মাস্টারকে না পাইতো, আর দুইজন যদি পাইতো, তো দুইজন বলতেছে পাই নাই আর দুজন বলতেছে পাইছি, তাহলে কিন্তু সমস্যা। কারণ সমান সমান, একজন এক গ্রুপ বলতেছে পাইছি পাই নাই, তখন ডিসাইড করা যেত না। তিনজন নিলে উই ক্যান বিল্ড এ কোরাম। তো একজন যদি বলে পাইছি, দুইজন যদি বলে পাই নাই, তার মানে সে অ্যাভেলেবল না, তখন আমরা সে অ্যাভেলেবল না যে সেই অনুযায়ী ডিসাইড করব। আর যদি দুজন যদি বলে আসে, একজন যদি বলে নাই, তাহলে আমরা বলবো যে না, যেহেতু দুজন পাইছে তার মানে আসে, তখন আমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। তো তিনজনই যদি বলে বা দুজন যদি বলে যে ডাউন, তখন আমরা করতে পারি কি, এই যে কোনো একটা রেপ্লিকাকে মাস্টার বানাই দিতে পারি। সো তখন যেটা হবে, আমাদের রাইট সব যে রেপ্লিকাটা মাস্টার হয়ে গেলো ওইখানে আসলো, বাকি দুইটা রিড হিসেবে কাজ করতে থাকবে আনটিল অ্যান্ড আনলেস এই মাস্টারটাকে আবার রিস্টার্ট করা হয়। তো মাস্টার রিস্টার্ট করলে এই মাস্টার আবার স্লেভ হিসেবে রিস্টার্ট হবে, কারণ নতুন যে মাস্টার হচ্ছে সেই মাস্টার থাকবে। মাস্টার সার্ভারকে যদি আমি আবার রিস্টার্ট করে তাকে যদি রেপ্লিকা না করে আবার মাস্টার করতে যাই, এমনিতে একটা মাস্টার ছিল আবার মাস্টার রিপ্লেস করতে হবে, এক্সট্রা কম্পিউটেশন, এক্সট্রা প্রসেসিং। তার থেকে ভালো মাস্টার যদি রিভাইভ করে তাকে এখানে আবার রিড হিসেবে রাখা, যে মাস্টার নতুন হয়েছে তাকেই মাস্টার রাখা। তো এগুলো আমরা এখন কনফিগারেশন বা কোডিং হাতে দেখাচ্ছি না, এগুলো জাস্ট কনফিগারেশনের ব্যাপার। আগে আমরা প্যারাডাইম নলেজটা গেইন করি, আফটার দ্যাট আমরা প্র্যাকটিক্যাল যখন প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে ওয়ার্কশপ করব, তখন এগুলো প্র্যাকটিস প্লাস কোডিং আদার্স সেট আপ দেখব। তো এখন আমরা রিড রেপ্লিকাকে স্কেল করলাম, হাই অ্যাবিলিটি করলাম, কিন্তু এখন আমার রাইট তো একটাই। তো যদি আমার রাইটকে স্কেল করার প্রয়োজন হয়, যে এত বেশি রাইট হচ্ছে যে আমার একটা ক্যাশ বা একটা রেডিস ইনস্ট্যান্স নিতে পারতেছে না, তখন আমি কীভাবে করতে পারি? সেটার জন্য রেডিস প্রোভাইড করে ক্লাস্টারিং। ক্লাস্টারিং কি? আপনার মাল্টিপল মাস্টার আছে, প্রত্যেকটা মাস্টারের স্লেভ আছে। সো কোনো একটা মাস্টার যদি ফেল করে, আপনি স্লেভকে মাস্টার হিসেবে উন্নীত করতে পারবেন। আর রাইট যেটা আছে, রাইটটা হচ্ছে ভাগ হয়ে যাবে মাস্টারের ভিতরে। সো একটা যাবে মাস্টার 1, একটা যাবে মাস্টার 2তে, একটা যাবে মাস্টার 3তে, এরকম আর কি। সো এখন এটাকে শার্ডিং বলা হয়, যে ডাটাকে হরাইজন্টালি ভাগ করা। কিন্তু জিনিসটা হচ্ছে যে শার্ডিংয়ের তো একটা কি লাগবে, কীভাবে আমরা শার্ট করি। সো কোনো একটা ডাটাকে কি করলে আমরা সমান 3 ভাগে ভাগ করতে পারি, সেই ধরনের একটা শার্ডিং কি লাগে আমাদের। তো রেডিসে যেটা হচ্ছে যে শার্ডিং করার জন্য অ্যাকচুয়ালি নর্মালি যেটা করে, হ্যাশ করে বা টোটাল নাম্বার অফ সার্ভার দিয়ে আইডিকে ভাগ করে দিলাম। সো 1 নাম্বার গেলে এখানে, 2 নাম্বার এখানে, 3 নাম্বার এখানে, 4 নাম্বার এখানে, 5 নাম্বার এখানে, 6 নাম্বার এখানে। ঠিক আছে, ইট ওয়ার্কস, বাট দি প্রবলেম ইজ আমাদের তো মাস্টার আরও বাড়ানো লাগতে পারে, অথবা মাস্টার কমানো লাগতে পারে। কখনো যদি মাস্টার বাড়াই, আর আমাদের হ্যাশিং অ্যালগরিদমে যদি নাম্বার অফ এই শার্ড ইউজ করি বা নাম্বার অফ মাস্টার ইউজ করি, তখন তো সব ভ্যালু চেঞ্জ। কারণ আগে ভাগ করতেছিলাম 3 দিয়ে, সো 1 যাচ্ছিল এখানে, 2 যাচ্ছিল এখানে, 3 যাচ্ছিল এইখানে, 4 যাচ্ছিল আবার একে। এখন যখন নতুন আমি একটা মাস্টার আনবো, তখন তো 4 আসলে 4 নম্বরে যাওয়ার কথা, একে যাওয়ার কথা না। তার মানে পুরো ডাটাকে আবার আমার রিডিস্ট্রিবিউট করতে হবে, হুইচ ইজ ভেরি কস্টলি এবং টাইম কনজিউমিং। কারণ নতুন একটা শার্ট আসার পরে এত যদি ডাটা রিডিস্ট্রিবিউট করতে হয়, প্রচুর ক্যাশ মিস হবে, অনেক সময় লাগবে এটাকে আবার করতে। এই জন্য রেডিস যেটা ইউজ করে সেটাকে বলা হয় হ্যাশ স্লট। তো হ্যাশ স্লটের ডিটেইলস বা রেডিস কীভাবে রিশার্ডিং করে, সেটা আমরা রেডিস ওয়ার্কশপে দেখবো। এইখানে ডিটেলসে যাবো না, কারো যদি ইন্টারেস্ট লাগে আপনি অনলাইনে ইউটিউবে ভিডিও আছে রিশার্ডিংয়ের উপরে, দেখতে পারেন, ChatGPT হেল্প নিতে পারেন। বাট উই উইল অলসো সি। তো এখন একটা প্রবলেম আমরা দেখছিলাম যে আমার যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনকে ডিসাইড করতে হয় কোথায় রিড পাঠাবো, কোথায় রাইট পাঠাবো, হুইচ ইজ নট গুড। অ্যাপ্লিকেশন থেকে আমি অ্যাকচুয়ালি টেনশনলেস থাকতে চাই। তো এই জন্য আমরা যেটা করব, আমরা একটা প্রক্সি ইউজ করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশনকে রিড রাইট ডিসাইড করতে হচ্ছে। প্রক্সি ইউজ করলে যেটা হবে, অ্যাপ্লিকেশন থেকে আমি রিড রাইট দুইটাই প্রক্সির কাছে পাঠাবো। প্রক্সি উইল ডিসাইড যে মাস্টারের কাছে পাঠাইতে হবে নাকি স্লেভের কাছে পাঠাইতে হবে, কোন অ্যালগোরিদম দিয়ে আমি স্লেভগুলোর ভিতরে ডিস্ট্রিবিউট করব, কোনোটা আনঅ্যাভেলেবল হইলে আমি তার কাছে আর রিকোয়েস্ট পাঠাবো না। এবং এগুলো চেঞ্জ করলে, নতুন একটা যদি স্লেভ ইন্ট্রোডিউস করি, তার আইপি যদি চেঞ্জ হয়, সেটাও কিন্তু অ্যাপ্লিকেশনে আমার আর
চেঞ্জ করতে হবে না, কারণ প্রক্সি উইল হ্যান্ডেল যে কোনোটা হেলথ চেকে যদি দেখে নাই নতুন একটা ইন্ট্রোডিউস হলে সেটার আইপি আপডেট করা, এভরিথিং উইল বি হ্যান্ডেল বাই প্রক্সি। তো এটা বিভিন্নভাবে করা যায়। রেডিসের সেন্টিনেল প্লাস এইচএ প্রক্সি ইউজ করে এইচএ প্রক্সি এটা প্রোভাইড করতে পারে। রেডিসের ক্লাস্টার প্রক্সি নামে একটা ওপেন সোর্স পাবেন গিটহাবে, সেটা আমরা ইউজ করতে পারি। আর কিডিবিএস একটা রেডিসের ফর্ক, ওটার ভিতরে বিল্ট ইন রেপ্লিকেশন প্রক্সি আছে। তো কিছু পারফরমেন্স টিউনিংও রেডিসে করা যেতে পারে, সেটা হচ্ছে এভিকশন পলিসি দিয়ে তো পারফরমেন্স টিউনিং করা যায়। ম্যাক্স মেমোরি লিমিট যদি আমরা টিউন করতে পারি, এটা ডিটেইল আমরা দেখব কীভাবে কাজ করে। র্যাম ইউজেস আমরা অ্যাপ্রোপ্রিয়েট করে টিউন করতে পারি। অ্যাপেন্ড অনলি ফাইল ইউজ করতে পারি। সো ধরেন আমার কিছু ডাটা আছে, আমাকে অবশ্যই স্টোর করতে হবে, সাথে সাথে কনসিস্টেন্সি জরুরি। আবার কিছু ডাটা আছে কনসিস্টেন্সি জরুরি না, তো যেটা কনসিস্টেন্সি জরুরি সেটা রেডিস করে কি অ্যাপেন্ড অনলি ফাইলে অ্যাড করে। তো আমি যদি এই ফাইলে অ্যাড করা যদি অফ করে রাখি, তাহলে হয়তো আমি কিছুটা পারফরমেন্স বুস্ট পাবো। আর ডিউরেবিলিটি যদি বাড়াতে চাই তাহলে আমাকে অন করে রাখতে হবে। কনসিডার ডিসেবলিং পারসিস্টেন্স ইফ রেডিস ইজ এ পিওর ক্যাশ। হ্যাঁ, পারসিস্টেন্স অফ করে রাখতে পারি যদি শুধু ক্যাশ হিসেবে ইউজ করি, আমার ডিউরেবিলিটি দরকার না থাকে। সো আরডিবি বলে এটাকে, রেডিস ডাটাবেস। তো আমরা নর্মাল যেরকম ডাটাবেসে স্টোর করি, এরকম রেডিসও ডাটাকে ডিস্কে পারসিস্ট করতে পারে। তো ডিস্কে যদি পারসিস্ট করার প্রয়োজন হয় তাহলে তো আমার অবশ্যই অনেক সময় লাগবে একটা ডাটাকে রাইট করতে। বাট আমার যদি সেরকম প্রয়োজন না হয় তাহলে আমি এটাকে অফ করে রাখলে, বা আমি সময়টা কতক্ষণ পরে পরে পারসিস্ট হবে সেটাকে যদি আমি বাড়ায় দিই, অনেক পরে পরে পারসিস্ট হবে, তাহলে কিন্তু আমি পারফরমেন্স বাড়ায় দিতে পারি, মানে পারফরমেন্স হ্যান্ডেল করতে পারি। এফিসিয়েন্ট ডাটা টাইপ, রেডিসের অনেক ডাটা টাইপ এসে পরে আমরা ডিটেল দেখব। সো আমাদের ডাটা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটা টাইপ চুজ করতে হবে। লার্জ কি লার্জ ভ্যালু অ্যাভয়েড করতে হবে। আমরা পাইপলাইন ইউজ করতে পারি। যেমন ধরেন আমি ক্যাশ অ্যাক্সেস করতেছি রেডিসে, সো একবার ইউজ করতেছি পার্টিসিপেশন ক্যাশ, একবার ইউজ করতেছি সাবজেক্ট ক্যাশ, একবার ইউজ করতেছি রেজাল্ট ক্যাশ। সো একটা রিকোয়েস্টের ভিতরে বারবার আমার বিভিন্ন ক্যাশ অ্যাক্সেস করতে হচ্ছে। তো এর কারণে কী হচ্ছে, আমি একবার রেডিসের কাছে যাচ্ছি, রেসপন্স আসতেছে, আবার রেডিসের কাছে যাচ্ছি, রেসপন্স আসতেছে। এইটা না করে 3টা কমান্ডকে আমি একসাথে পাঠিয়ে দিতে পারি, মাল্টিপ্লেক্সিংয়ের মতো, যেটা আমরা HTTP2 মাল্টিপ্লেক্সিং আলোচনা করে আসলাম। 3টা রিকোয়েস্টকে পাইপ করে আমি একসাথে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারি, একসাথে রেসপন্স পেতে পারি। সো একটা নেটওয়ার্ক ট্রিপেই আমার সব কাজ হয়ে গেল। তো কিছু কমান্ড আছে যেমন কিজ, সবগুলো কি যদি আপনি দেখতে চান রেডিসে, এটা একটা স্লো কমান্ড, এটা প্রোডাকশন ইউজ করা যাবে না। আদার যেগুলো আছে এগুলো আপনারা পড়ে নিলে হবে। এখানে আসলে খুব বেশি কমন জিনিসপত্রগুলো, কানেকশন পোলিং, দেন কাস্টার রেপ্লিকেশনের কথা যেটা অলরেডি বলে আসছি, এটসেট্রা। তাহলে আমরা যদি ক্যাশ ইউজ করি, আমাদের যে সেট আপ ছিল ক্লায়েন্ট থেকে সিডিএন, সিডিএন থেকে ইঞ্জিনিক্স, ইঞ্জিনিক্স থেকে সার্ভার, দেন ডিবি, এখন আমাদের একটা ক্যাশ আসলো যেটা হচ্ছে সার্ভারের পাশাপাশি ক্যাশের সাইড হিসেবে দাঁড়ায় আছে, এবং সেই ক্যাশকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি স্কেল করতে পারি। আমাদের সার্ভারের বা অ্যাপ্লিকেশনের সাথে এটার কোনো ডিপেন্ডেন্সি বা কানেকশন নাই। এখন নেক্সট যে আমরা প্রবলেমে পড়ছি, কেউ এক্সাম দেওয়ার পরে তার যদি এক্সাম ভালো হয়, সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাকে আমাদের ইমেইল পাঠাতে হয়। বাট দি প্রবলেম ইজ, ইমেইলের জন্য আমাদের সার্ভারকে একটা SMTP সার্ভারের সাথে কানেক্ট হতে হয়, তার সাথে হ্যান্ডশেক বা আদার্স এগুলো কমপ্লিট করতে হয়, তারপর ইমেল পাঠাতে হয়, হুইচ ইজ টেকিং আ লং টাইম। তো নর্মালি আমরা যখন গেট প্রোফাইল একটা API রিকোয়েস্ট পাঠাই, সে প্রসেস করে সাথে সাথে আমাকে রেসপন্স দিয়ে দেয়। আর যখন ইমেল পাঠাতে হচ্ছে, সে যদি ইমেল পাঠানোর একটা রিকোয়েস্ট করে, ক্লায়েন্ট থেকে ইমেল পাঠানোর কোনো রিকোয়েস্ট আসে, সো ইমেলটাকে তার ওইভাবে কানেক্ট হয়ে ইমেল প্রসেস করতে করতে 0.8 সেকেন্ডের মতো লেগে যায়, যেটা এখানে 0.00 মিলিসেকেন্ড লাগতেছিল। তারপরে 3 সেকেন্ড পরে সে রেসপন্স দিতে পারে। তো ইমেল যদি একই প্রসেসে রান করতে থাকে, যে প্রসেসে আমরা হচ্ছে রিকোয়েস্ট বা যে প্রসেসে আমরা আদার রিকোয়েস্ট সার্ভ করি, সেই প্রসেসে যদি ইমেল প্রসেস করি, তাহলে যতক্ষণ ইমেল প্রসেস হবে আমি তো অন্য রিকোয়েস্টগুলো সার্ভ করতে পারবো না। তার মানে আমাকে মেইন প্রসেসকে ব্লক করে রাখতেছে। এইটা থেকে বাঁচার উপায় কী? এরকম লং রানিং যে অপারেশনগুলো আছে সেগুলোকে আমাদের সেপারেট একটা প্রসেসে পাঠিয়ে দিতে হবে। তো সেপারেট প্রসেসে পাঠানোর জন্য কী করতে হবে? সেপারেট প্রসেসে পাঠানোর জন্য তো আবার এমন হতে পারে যে আমার সেপারেট প্রসেসটা একটা ইমেল প্রসেস করতেছে, ওই মুহূর্তে আরেকটা ইমেলের রিকোয়েস্ট আসছে। তার মানে তখন এই যে রিকোয়েস্টগুলো, এগুলোকে আমার একটা বাফারে রাখা প্রয়োজন। এই বাফারের জন্য আমরা একটা কিউ ডাটা স্ট্রাকচার ইউজ করতে পারি। কিউ ডাটা স্ট্রাকচারে আমার ইমেইলের রিকোয়েস্টগুলো স্টোর হয়ে থাকবে। আমার একটা সেপারেট সার্ভারে আমি একটা ওয়ার্কার প্রসেস রাখতে পারি, অথবা সেম সার্ভারে ওয়ার্কার প্রসেস রাখা যায়। আমি ধরতেছি আমি একটা সেপারেট সার্ভারে ওয়ার্কার প্রসেস রাখতেছি। ওয়ার্কার প্রসেস করে কি, এই কিউ থেকে একটা করে ইমেইলের জব নেয়, সেটাকে সে এক্সিকিউট করে, সেটা শেষ হলে সে আরেকটাকে নেয়, সেটা শেষ হলে আরেকটাকে নেয়। তো এখন আমার মেইন যে সার্ভার আছে সে রিকোয়েস্ট রেসপন্স
ইমিডিয়েটলি সে যখন সেন্ড মেইল আসে সে বলে যে ওকে আমি পাঠাচ্ছি, তুমি টেনশনলেস থাকো। তারপরে সে কিউ করে রাখে, কিউ থেকে পরবর্তীতে ওয়ার্কার প্রসেস এটাকে প্রসেস করে একটা একটা করে ইমেল পাঠায়। তো কিউতে পাঠানোর জন্য আমরা কি করতে হয়, আমরা যে ব্যাকগ্রাউন্ড জব শব্দটা শুনি, একটা সেন্ড ইমেলকে একটা ব্যাকগ্রাউন্ড জব হিসেবে রাখা হয়। যেমন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড জব ক্লাস এরকম হইতে পারে, একটা সেন্ড ইমেল জব, এর পাবলিক একটা ইমেল লাগে, একটা মেসেজ লাগে, এবং হ্যান্ডেল নামে একটা মেথড আমরা ডিসাইড করছি যে আমাদের জবগুলোর ভিতরে একটা মেথড থাকবে যেটার নাম হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলের ভিতরে আমরা ইমেল পাঠানোর সব লজিক রাখছি। দেন এটাকে আমরা সিরিয়ালাইজ করি। সিরিয়ালাইজ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে আমরা যদি ট্রান্সফার করতে চাই, ট্রান্সফার করার জন্য যদি কোনো ফরম্যাটে তাকে আনতে হয়, এই ফরম্যাট কনভার্সনটাকে সিরিয়ালাইজ বলে। যেমন টিসিপিতে আমরা নেটওয়ার্ক ওয়ার্কশপে দেখছি, টিসিপিতে আমরা পাঠানোর জন্য আমরা কিন্তু সিরিয়ালাইজেশন করে বিটে কনভার্ট করি, সেগমেন্টেশন করি, আদার্স। তো এখানে আমরা একটা স্ট্রিংয়ে সিরিয়ালাইজ করলাম। যেমন এরকম যদি করি আমরা 0-12 দিয়ে দেখাচ্ছি যে 12 সংখ্যার একটা ক্লাস নেম, তার ভিতরে প্যারামিটার থাকবে 5 সংখ্যার ইমেল, 16 সংখ্যার নেম, 7 ক্যারেক্টারের মেসেজ, 22 ক্যারেক্টারের মেসেজের ভ্যালু। সেটা ইমেল, এটা ইমেলের ভ্যালু, এটা মেসেজ, এটা মেসেজের ভ্যালু, এটা থাকে। দেন ওয়ার্কার যখন এখান থেকে পপ করবে বা পুল করে সেটাকে আনসিরিয়ালাইজ করবে। আনসিরিয়ালাইজের মেথডের ভিতরে যেটা আসে সে হচ্ছে এটাকে আবার একটা অবজেক্টে কনভার্ট করবে। মানে এই ক্লাসের যে ছিল, এই ক্লাসে একটা অবজেক্ট তো আমরা এখানে সিরিয়ালাইজ করে পাঠিয়েছি, সে আবার একটা অবজেক্ট তৈরি করবে, বাট সে কনস্ট্রাক্টর কল করবে না, জাস্ট অবজেক্ট তৈরি করবে। অবজেক্ট তৈরি করে এখানে যে ভ্যালু ছিল ভ্যালুগুলো সে করে অবজেক্টটা তৈরি করে দেন সে এই হ্যান্ডেল মেথডটাকে কল করে দিবে। সো এখানে আমার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে আমার ব্যাকগ্রাউন্ড জবের ভিতরে সবসময় এক্সিকিউশন মেথডটা বা কমান্ড মেথডটা কী থাকে। এখানে কমান্ড মেথডটা হচ্ছে হ্যান্ডেল। সো এখানে হ্যান্ডেল কল করবে, হ্যান্ডেল যখন কল করবে তখন স্বভাবতই ইমেইল সেন্ডিংয়ের লজিকটা এখানে রান হবে। তো ব্যাকগ্রাউন্ড জব প্রসেসিংয়ের লজিক হচ্ছে এইটাই, এভাবেই সব ফ্রেমওয়ার্ক বা আদার্স সবখানে কাজ করে। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক পার্থক্য থাকতে পারে অবজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে। ব্যাকগ্রাউন্ড জবের পাশাপাশি আমরা শুনি যে ইভেন্ট এবং মেসেজের কথা শুনি। তো অ্যাকচুয়ালি ইভেন্ট আর মেসেজের মধ্যে পার্থক্য আমরা অনেকে বুঝি না। তো মেসেজ মানে হচ্ছে একটা কমান্ড বা কোয়েরির মতো। ধরেন একটা ই কমার্স সেট আপ আছে, ওইখানে যদি আমার অর্ডার প্লেসমেন্ট যে সার্ভিস আছে ও যদি সবাইকে একটা ইভেন্ট পাঠাতে চায়, তাহলে একটা ইভেন্ট পাঠাবে যে অর্ডার প্লেস, আমার একটা অর্ডার প্লেস হয়েছে, এবং তার সাথে কিছু ডাটা পাঠাতে পারে যে অর্ডার আইডি, অর্ডার আইটেমস আইডিস বা এইসব কিছু পাঠাতে পারে। কিন্তু এই ইভেন্টের রেসপেক্টে ইনভেন্টরি কী করবে, নোটিফিকেশন কী করবে বা পেমেন্ট কী করবে, এইটা কখনো অর্ডার বলে দিবে না। অর্ডার শুধু বলবে যে অর্ডার প্লেস করা হয়েছে। সেই ডাটা নিয়ে ইনভেন্টরি সে ডিসাইড করবে সে কী করবে, নোটিফিকেশন ডিসাইড করবে সে কী করবে, পেমেন্ট সে ডিসাইড করবে কী করবে। এখানে অর্ডার তাকে বলে দিবে না কী করতে হবে। আর মেসেজ যখন হবে তখন হচ্ছে একটা কমান্ড যাবে। যেমন অর্ডার পেমেন্ট যদি একটা মেসেজ পাঠায়, তাহলে সে পেমেন্টকে একটা মেসেজ পাঠাবে যে তুমি পেমেন্ট অ্যাপ্লাই করো। সে ইনভেন্টরিকে একটা মেসেজ পাঠাবে যে তুমি ইনভেন্টরি অ্যাডজাস্ট করো। সে নোটিফাই কাস্টমারকে নোটিফাই করবে যে এই দিজ আর দি ইনফরমেশন, তুমি অনুযায়ী অ্যাক্ট করো। সো নোটিফাই করলে সাধারণত অ্যাকনোলেজমেন্ট লাগে না, কিন্তু যদি মেসেজ পাঠানো হয় তাহলে এখান থেকে আবার অ্যাকনোলেজমেন্ট লাগে যে সে এটা কমপ্লিট করছে। অনেক সময় আমরা দেখি যে অনেকগুলো ইভেন্ট আমাদের একসাথে হয়, কিন্তু সেগুলো কনসিস্টেন্সি প্রয়োজন হয়, ডিস্ট্রিবিউটেড ট্রানজ্যাকশন যেটা আমরা বলে থাকি। সো এরকম যদি হয় যে হ্যাঁ আমার একটা অর্ডার প্লেস হয়েছে, এখন পেমেন্ট কমপ্লিট হইতে হবে, তারপরে আমার ইনভেন্টরি অ্যাডজাস্ট করতে হবে, তারপরে আমার নোটিফাই করতে হবে। কোনোটা যদি সম্পূর্ণ না হয় আমার টোটাল রোল ব্যাক করতে হবে। এরকম ক্ষেত্রে কিন্তু আমি একদম এক্স্যাক্টলি তাদেরকে বলে দিতে পারি যে তুমি এটা করো, এটা করো, এটা করো, এবং তাদের কাছ থেকে আমার রেসপন্স দরকার যে তারা এটা করছে। কোনোটা ফেল করলে আমি যাতে সেগুলোর উপরে ডিপেন্ড করে রোল ব্যাক করতে পারি বা মিটিগেশন প্রসেস অ্যাপ্লাই করতে পারি। ব্যাকগ্রাউন্ড জব আছে, সেটা ইমেল সেন্ডিং হতে পারে, নোটিফিকেশন হতে পারে, আদার্স হতে পারে, আমরা কিউতে দিচ্ছি, কিউ থেকে ওয়ার্কার নিয়ে নিচ্ছে। এখন ওয়ার্কার যে একটা থাকবে এমন না, আমার ফাস্টার প্রসেসিংয়ের জন্য যে আমার প্রচুর ইমেল ফাস্টার প্রসেসিং দরকার, আমি তখন একাধিক কিউ ওয়ার্কার দিয়ে দিতে পারি। একাধিক কিউ ওয়ার্কার দিলে কী হবে, ধরেন একটা সে নিল, আরেকটা ওয়ার্কার গেছিলো, আরেকটা ওয়ার্কার গেছিলো, তারা প্যারালাল প্রসেসিং করতে থাকলো। বাট দ্য প্রবলেম ইজ, এরকম যদি কনকারেন্ট ওয়ার্কার থাকে, এদেরকে বলে কম্পিটিং কনজিউমার প্যাটার্ন বলা যেতে পারে। এদের কিন্তু অর্ডার গ্যারেন্টিড না, একটা আগেও যেহেতু একটা পরে যে, মানে এটা আগে নিচে কিন্তু এই যে আগে এক্সিকিউশন শেষ হবে এমন না, এটা আগে শেষ হইতে পারে, এটা মনে রাখতে হবে। এবং আমাদের এখানে কনকারেন্সি কন্ট্রোল লাগবে। কেন? কারণ দুইজন তো একটা এডিট করে ফেলতে পারে। সো ধরেন কিউ থেকেও একটা পপ করছে, এটা রিমুভ হওয়ার আগেই আরেকজন ওটা নিয়ে আসছে, রিড করে ফেলছে। ওইটা রিড করে এক্সিকিউট করার আগে, সে অ্যাকনোলেজ করার আগে আরেকজন সেটাকে রিড করে ফেলছে, এই ধরনের প্রবলেম হতে পারে। তো এই জন্য দরকার হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল, মানে কিউই কন্ট্রোল করবে যে আমি একজনকে
মানে ও একটা লকিং মেকানিজম রাখবে, যেটা একজন নেবে ওটা আর আরেকজন নিতে পারবে না, তাকে ওয়েট করতে হবে। তো রেডিসে আমরা এটা অ্যাটমিক লক বা এটা ইউজ করে করতে পারি। আবার যদি আমরা অন্য ধরনের র্যাবিট এমকিউ বা এটা ইউজ করি, সেখানে অলরেডি কনকারেন্সি কন্ট্রোল আছে। তো এই প্যাটার্নের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যে এই যে অর্ডার ইজ নট গ্যারান্টিড। সেকেন্ডলি, জব শুড বি আইডেম্পোর্টেন্ট, মানে কোনোটা যদি ফেল করে সেটা যদি আবার কিউতে আসে, রিট্রাই করা হয়, অন্য ওয়ার্কারের কাছে যদি যায়, সে যদি আবার সেটাকে রান করে, এটা যাতে আইডেম্পোর্টেন্ট হয়। ধরেন একটা ইমেইল এখানে আসে, ওয়ার্কার পাঠাইছে, পাঠানোর কিন্তু সে একটা পাঠায় নাই যে এটা ঠিক মতো হয়েছে, তো ওইটাকে যদি কেউ আবার এই ওয়ার্কারের কাছে পাঠায়, তো এই ওয়ার্কার যদি আবার ইমেলটা পাঠায় তাহলে তো ডাবল ডাবল ইমেল হয়ে গেল। তো এই জন্য আমাদের প্রসেসটাকে আইডেম্পোর্টেন্ট করতে হবে। এখন ইমেইল আইডেম্পোর্টেন্সি অনেক সার্ভিস প্রোভাইড করে, ব্রেভো মনে হয় আইডেম্পোর্টেন্সি প্রোভাইড করে, আরও কিছু মেইলার লাইট এর মধ্যে আইডেম্পোর্টেন্সি প্রোভাইড করে। তো আমরা যেটাই করি আমাদের আইডেম্পোর্টেন্সি এখানে মেনটেন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর আইডেম্পোর্টেন্সি কী সেটা নিয়ে আমরা আগের ওয়ার্কশপে আলোচনা করছি। আর ওয়ার্কার ফেইলার আমাদের মনিটর করতে হবে, হ্যাঁ কোনটা ফেল করলো সেটাকে ডেড লেটার কিউতে রাখা। ডেড লেটার কিউ হচ্ছে এই কিউয়ের যেগুলো ফেল করবে সেটা আরেকটা জায়গায় যদি আমরা রাখি পরবর্তী প্রসেসিংয়ের জন্য, সো আমরা ডেড লেটার কিউ রাখতে পারি। অথবা ফেলের জন্য আমরা কোনো মনিটরিং সিস্টেম বা আদার কিছু যদি দরকার হয় সেটার উপরে ডিপেন্ড করে আমরা কোথাও লক করে রাখলাম, পরবর্তী ডিসিশন নেব কী করবো সেগুলো করা যেতে পারে। এই কিউ যদি ওভারওয়েলম হয়ে যায়, প্রচুর এর ভিতরে আসতেছে, আমাদের আসলে এই কিউতে হচ্ছে না, আমরা কিন্তু তখন একটা জিনিস করতে পারি যে কনসার্ন অনুযায়ী কিউ ভাগ করে ফেলতে পারি। যেমন ইমেইলের জন্য একটা কিউ, লগিংয়ের জন্য একটা কিউ, অন্য কোনো একটা কমান্ডের জন্য বা জবের জন্য আরেকটা কিউ, আমরা এরকম করতে পারি এবং প্রত্যেকটা কিউয়ের সেপারেট সেপারেট ওয়ার্কার সেট থাকতে পারে। এইখানে কিছু কনসার্ন আছে আমাদের, আমাদের অবশ্যই রিট্রাই পলিসি ঠিক করতে হবে, যে কোনোটা যদি ফেল করে তাহলে এটা কি করবে সেই রিট্রাই পলিসি। যেমন আমরা ফ্রেমওয়ার্কগুলোতে দেখি তারা কতবার রিট্রাই করবে ফেল করার আগে, যে একবার দিলাম সে পারলো না, আবার রিট্রাই করলাম, আবার রিট্রাই করলাম। আমরা অনেক ক্ষেত্রে 3, অনেক ক্ষেত্রে 1, 2 রাখতে পারি। এক্সপোনেনশিয়াল ব্যাক অফ উইথ জিটার। এক্সপোনেনশিয়াল ব্যাক অফ মানে হচ্ছে আমরা কোনো একটা ট্রাই করছি, ট্রাই করার পর একবার ফেল হয়েছে, তার মানে কি আমরা সাথে সাথে আবার ট্রাই করব, আবার সাথে সাথে ট্রাই করব, এরকম না করে আমরা কিন্তু এক্সপোনেনশিয়ালি ট্রাই করতে পারি। কেমন? যে আমরা ধরেন এক নম্বর সেকেন্ডে, একটা মিনিটে 1 নম্বর সেকেন্ডে ট্রাই করছি, ফেল হয়েছে, নেক্সট আমরা ট্রাই করলাম 2 নম্বর সেকেন্ডে, 2 নম্বর সেকেন্ডে যদি আবার ফেল হয়, নেক্সট আমরা ট্রাই করলাম 4 নম্বর সেকেন্ডে, 4 নম্বর সেকেন্ডে যদি আবার ফেল হয়, নেক্সট আমরা ট্রাই করলাম 8 নম্বর সেকেন্ডে, তার মানে দুগুণ করে আমরা আগে যেতেছি। 8 নম্বর সেকেন্ডে যদি ফেল হয়, নেক্সট আমরা ট্রাই করলাম 16 নম্বর সেকেন্ডে। এইটা করলে কিন্তু যার কাছে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি তার উপরে লোড কমতেছে। তো এখন জিটারটা কেন? এটা তো গেলে এক্সপোনেনশিয়াল ব্যাক অফ। তাহলে জিটারটা কেন? ধরেন 1 নম্বর সেকেন্ডে একসাথে 100টা রিকোয়েস্ট ফেল করছে, 100টা রিকোয়েস্ট যদি 1 নম্বর সেকেন্ডে ফেল করে এবং এক্সপোনেনশিয়াল ব্যাক অফ যদি আমরা ওইভাবে রাখি, তাহলে এখন এটা যদি রিসোর্সের কারণে ফেল করে, তাহলে এই 100টা আবার রিট্রাই করবে 2 নম্বর সেকেন্ডে, আবার 100টা ফেল করবে, আবার 100টা রিট্রাই করবে 4 নম্বর সেকেন্ডে, আবার ফেল করবে, কারণ তারা সবাই তো একসাথেই করতেছে। তাহলে আমরা যদি এইভাবেই এক্সপোনেনশিয়াল ব্যাক অফ করতে থাকি, যে একই সময় গিয়ে গিয়ে তারা রিট্রাই করে, তাহলে কিন্তু আমরা লাভ পাচ্ছি না। তো এই জন্য আমরা এদের সাথে একটা র্যান্ডম ভ্যালু অ্যাড করে দিতে পারি, যেটাকে বলা হয় জিটার। ধরেন কারোর জন্য দ্বিগুণ হলেও সাথে যোগ হলো 1, কারোর জন্য দ্বিগুণ হলেও সাথে যোগ হলো 2, কারোর জন্য দ্বিগুণ হলেও সাথে যোগ হলো 3। সো কেউ গিয়ে রিকোয়েস্ট করবে 2 মিনিট 2 সেকেন্ড পরে, কেউ গিয়ে রিকোয়েস্ট করবে 3 সেকেন্ড পরে, কেউ গিয়ে রিকোয়েস্ট করবে 4 সেকেন্ড পরে, এরকম ডিস্ট্রিবিউট হয়ে গেল। তো এই জন্য এক্সপোনেনশিয়াল ব্যাকআপ উইথ জিটার ইউজ করা হয়। আর বাকি দুটি নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। তো এখন আমরা তো ব্যাকগ্রাউন্ড জব নিয়ে পড়লাম, তারপরে আরেকটা যে আমরা দেখছিলাম ইভেন্ট। তো ইভেন্টের জন্য আমরা কী করতে পারি? আমরা এরকম কিউ ইউজ করতে পারি। যেমন অর্ডার প্লেসের জন্য একটা টপিকে একটা ইভেন্ট, একটা কিউ আছে অর্ডার প্লেসড, একটা আছে ইউজার রেজিস্টার্ড। তো এখন ইভেন্ট আমরা সরাসরি যদি কিউতে পাঠাতে পারি তাহলে তো ভালো, কিন্তু কিউ যদি আসলে ক্লায়েন্টের উপরে এই বার্ডেনটা দেই যে তোমার ইভেন্ট তৈরি হলে তুমি অর্ডার প্লেসে কিউতে পাঠাবা অথবা ইউজার রেজিস্টারে পাঠাবা, এটা একটু ঝামেলার। অনেক সলিউশন আছে, যেমন র্যাবিড এমকিউ, তারা হচ্ছে একটা এক্সচেঞ্জ প্রোভাইড করে, যে আমি জাস্ট টপিকের নামটা দিয়ে এক্সচেঞ্জের কাছে পাঠাই দিব যে আমার একটা ইভেন্ট হয়েছে, এই এক্সচেঞ্জ হচ্ছে কোন কিউতে পাঠাইতে হবে সেটা ডিসাইড করবে। সো আমার ক্লায়েন্টের উপরে বার্ডেন কমলো। এটাকে অনেক সময় পাবসাবও বলা হয়। সো আমার অ্যাপ্লিকেশন একটা ইভেন্ট পাবলিশ করতেছে এবং এখানে সাবস্ক্রাইবার ওয়ার্কার যারা আছে, ওয়ার্কাররা সাবস্ক্রাইব করে থাকবে। সো যে টপিকে সাবস্ক্রাইব করবে সে সেই টপিকের ডাটাই পাবে। যেমন এখানে অর্ডার প্লেস ইভেন্ট পাঠালে এখানে এই ওয়ার্কার 3টা সেটার ইভেন্টটা পাবে, তারা ওই ইভেন্ট অনুযায়ী যে কাজ করা সেটা করবে। আর ইউজার রেজিস্টার ইভেন্ট পাঠালে এই ওয়ার্কারগুলো পাবে, তারা এটা অনুযায়ী যে কাজ করা সেটা করবে।
তো তাহলে এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে হ্যাঁ মোটামুটি আমি স্কেল করতে পারতেছি। আরও কিছু টিউনিং আছে RabbitMQ এর, এটা যখন ইউজ করবো তখনই দেখা যাবে, এখানে এত আলোচনা করে লম্বা করা যাবে না। বাট আমরা ইচ্ছা করলে কি এই অর্ডার প্লেসটাকে হরাইজন্টালি স্কেল করতে পারি? RabbitMQ অ্যাকচুয়ালি সেটা মনে হয় না খুব সহজে পসিবল, আনটিল অ্যান্ড আনলেস অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কোনো একটা টিউনিং করা হয় বা কোনো একটা কাস্টম ইমপ্লিমেন্টেশন করা হয়, উইচ ইজ ভেরি টাফ। তো আমরা এই ধরনের ইভেন্ট স্ট্রিমিংয়ের ক্ষেত্রে যেটা খুব বেশি নাম শুনি সেটা হচ্ছে কাফকা। তা কাফকা কেন এত পপুলার? কারণ কাফকা হচ্ছে ডিস্ট্রিবিউটেড স্ট্রিমিং প্রোভাইড করে আমাদেরকে। সো এটা এত বেশি স্কেলেবল যে গ্লোবাল স্কেলে এটাকে রান করা যায়। তো কাফকাতে 4টা এপিআই থাকে: প্রডিউসার এপিআই, কনজিউমার এপিআই, স্ট্রিমিং এপিআই, কানেক্টর এপিআই। প্রথমে হচ্ছে প্রডিউসার, মানে হচ্ছে যারা ইভেন্টগুলো তৈরি করতেছে, আবার প্রডিউসার আবার সাবস্ক্রাইবার হতে পারে। তার কনজিউমার হচ্ছে যারা কোনো পার্টিকুলার টপিককে কনজিউম করে। তো আমাদের RabbitMQ টাইপের জিনিসে যেটা ছিল বা এসকিউসি যদি চিন্তা করি, এইটা ছিল অনেকটা ডিরেক্ট প্যাটার্ন আর কি। আমি সরাসরি কিউতে সাবস্ক্রাইব করে রাখবো, কিউতে পাবো। সো যে যে টপিকে সাবস্ক্রাইব করে রাখছে সে সেটাই পাবে, এটাই ডিফল্ট সেট আপ ছিল। কিন্তু কাফকাতে ডিফল্ট সেট আপ হচ্ছে ফ্যান আউট। ফ্যান আউট মানে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে যে একটা রিকোয়েস্ট বা একটা টপিক বা একটা ইভেন্ট একজনই পাবে, এরকম আর কি। সো এখানে ওয়ার্কার সেট থেকে যে কোনো একজনই একটা ইভেন্ট পাবে, একটা প্রসেস করবে, যার কারণে এটাকে বলা হয় ডিরেক্ট। আর কাফকাতে যেটা হচ্ছে, এইটাতে যে সাবস্ক্রাইব করে আছে ইভেন্টটা সবাই পাবে। সো এই টপিকে, ইনভেন্টরির এই টপিকে যদি ক্যাটালগ, অ্যানালাইটিক্স অ্যান্ড সার্চ সবাই সাবস্ক্রাইব করে থাকে, তাহলে ইভেন্টটা সবাই পাবে। এটাকে বলা হচ্ছে ফ্যান আউট, যেখানে একটা ইভেন্টের কপি সবাই পায়। তো কাফকাতে প্রডিউসার আছে, কনজিউমার আছে, প্রত্যেকটা পার্টিকুলার টপিক আছে। প্রডিউসারগুলো এই টপিকে ইভেন্ট পাঠায়, ইভেন্টগুলোর কপি হচ্ছে প্রত্যেকটা কনজিউমার পায়। কনজিউমাররা এটার উপরে যে অ্যাক্ট করে সেই অ্যাক্ট করে। কনজিউমারের মধ্যে আবার কোনো কোনো কনজিউমার আবার নিজেরা ইভেন্ট ক্রিয়েট করে প্রডিউসার হিসেবে আবার অন্য কোনো টপিকে পাঠাইতে পারে, দ্যাট ইজ অলসো পসিবল। এখন কাফকা তাহলে স্কেল কীভাবে করে? ওইখানেও তো আমার প্রত্যেকটা টপিকের জন্য কিউ ছিল, এখানেও তো প্রত্যেকটা টপিকের জন্য একটা কিউয়ের মতো কিছুই আছে। এইখানে যে প্রত্যেকটা টপিক আছে, এইটাকে হরাইজন্টালি স্কেল করতে পারে কাফকা। সো এটাকে সে পার্টিশনে ভাগ করতে পারে। সো এখানে একটা লোড ব্যালেন্সিংয়ের মাধ্যমে প্রডিউসার, লাইক ইনভেন্টরিতে নতুন একটা অ্যাডেড হয়েছে, প্রোডাক্ট অ্যাডেড, একটা ইভেন্ট যাবে এখানে, আরেকটা ইভেন্ট যাবে এখানে, আরেকটা ইভেন্ট যাবে এইখানে। সো ধরেন 1 থেকে 10 পর্যন্ত প্রোডাক্ট অ্যাড হয়েছে। সো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে যাবে। পার্টিশনগুলোর মধ্যে তেমন অর্ডারিং মেনটেন হয় না, কিন্তু পার্টিকুলার একটা পার্টিশনে অর্ডার অনুযায়ী। সো এ পাচ্ছে 1, 4, 7। সো 1 আগে হবে, 4 তারপরে 7। কিন্তু এই 4-এর আগে এইখানে হচ্ছে 5 হয়ে যেতে পারে। সো এদের ভিতরে ইন্টার অর্ডারিং নাই, কিন্তু ইন্ট্রা অর্ডারিং আছে। তো তাহলে কাফকা কেন ফাস্টার? এটা একটা জিনিস। কাফকা আমরা অনেকে মনে করি কাফকা এখানে কিউ ইউজ করে, কাফকা কোনো কিউ স্ট্রাকচার ইউজ করে না। কাফকা ইউজ করে হচ্ছে অ্যাপ অ্যান্ড অনলি লগ। তো লগ মানে আমরা অনেকে মনে করি ফাইল, কিন্তু ফাইল না। কাফকা লগ হিসেবে ইউজ করা হচ্ছে ডেটাবেস। তো আমরা আগে একটা আলোচনা করছিলাম যে ডেটাবেসে র্যান্ডম অ্যাক্সেস ইজ স্লো, কিন্তু সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস ইজ ফাস্ট, এবং অনেক হাই ভলিউমের ডাটা সে রিড করতে পারে। যেমন আমরা যদি র্যান্ডম অ্যাক্সেস করি ডাটাবেসে, তাহলে সে সেকেন্ডে 100 কিলোবাইট রিড করতে পারে। বা যদি সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করি, সে সেকেন্ডে 100 মেগাবাইট অ্যাক্সেস করতে পারে। সো আমাদের যেহেতু হার্ড ডিস্কের দাম কম, আমরা হিউজ পরিমাণ হার্ড ডিস্ক ইউজ করতে পারি উইথআউট মাচ কস্ট। এবং যেহেতু আমরা অ্যাপেন্ড অনলি করতেছি, তার মানে ডাটাগুলোকে সিকোয়েন্সিয়ালি রাখতেছি, এবং আমাদের এই কনজিউমাররা ডাটাগুলোকে সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করে। সো আমরা অনেক পারফরমেন্সও পাচ্ছি। তো যার কারণে দেখা যাচ্ছে যে হরাইজন্টালি স্কেল করার মাধ্যমে আমরা একটা হাই থ্রুপুট নিতে পারতেছি। ডাটাবেসে আমরা জানি কি খুব বেশি রাইট আমরা করতে পারি না, তাহলে অনেক বেশি যখন হাই থ্রুপুট আসবে তখন আমরা করতে পারি কি, এই ধরনের সিচুয়েশনে সামনে একটা কাফকা বসাই দিতে পারি। কাফকা সেই হাই থ্রুপুটটা নিয়ে এই পার্টিশনগুলোতে সেই ডাটাগুলোকে বাফার করে রাখবে। আস্তে আস্তে ওয়ার্কার তার সুবিধাজনক সময় বা কনজিউমাররা তাদের সুবিধাজনক সময় এখান থেকে ডাটাকে প্রসেস করবে। তাহলে ওয়ান অফ দি ইউজ কেস অফ কাফকা ইজ কিউয়ের মতোই বাফারিং, কিন্তু একদম হাই লেভেল, একদম হাই স্পাইক সে হ্যান্ডেল করতে পারে, হাই থ্রুপুট হ্যান্ডেল করতে পারে। তো এইখানে প্রডিউসার কনজিউমার যেটা পাব সাবের মতো একটা স্ট্রাকচার আমরা দেখলাম, কিন্তু কাফকা আরেকটা জিনিস পারে, সেটা হচ্ছে স্ট্রিমিং। স্ট্রিমিংয়ে দুইটা আছে। একটা স্ট্রিমিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে লাইভ যে ইভেন্টগুলো আসতেছে তার সাথে যে ডাটাগুলো আসতেছে সেটাকে সে লাইভে প্রসেস করতে পারে। সো স্ট্রিমিং এপিআইটা কাইন্ড অফ এইখানে এক্সিস্ট করে, যে প্রত্যেকটা ডাটাকে প্রসেস করতে পারে। কী কী প্রসেস করতে পারে? যেমন ধরেন
উবারের যে ড্রাইভারের ডাটাগুলো আছে প্রতি সেকেন্ডে পাঠাচ্ছে আপডেটগুলো, সেটার কাছে প্রসেস করে রাখতে পারে। আবার আমার রিকোয়েস্ট আসতেছে, তো প্রতি মিনিটে আমার কত রিকোয়েস্ট আসতেছে, সো 1 মিনিটের ডাটাকে অ্যাগ্রিগেট করে টোটাল একটা অ্যানালাইটিক্স সে তৈরি করে লাইভ ড্যাশবোর্ডে শো করতে পারে। সো এই ধরনের লাইভ অ্যানালাইটিক্স, অ্যাগ্রিগেশন, লাইভ কোনো ট্রান্সফরমেশন মানে ডাটাকে কনভার্ট করা, এগুলা কাফকা করতে পারে। ওয়ান অফ দি ভেরি ইম্পর্ট্যান্ট ইমপ্লিমেন্টেশন অফ কাফকা ইজ আমরা ইলাস্টিক সার্চ ইউজ করি। ইলাস্টিক সার্চ কিন্তু খুবই ডিস্ট্রিবিউটেড একটা সেট আপ, এখানে আপনি প্রচুর রাইট করতে পারবেন। দি প্রবলেম ইজ ইলাস্টিক সার্চ স্পাইক নিতে পারে না। আপনি যখন স্পাইক করবেন ইলাস্টিক সার্চে অটোমেটিক্যালি স্কেল করা প্রবলেম। তো হাই স্পাইকের জন্য আমরা কী করতে পারি, ইলাস্টিক সার্চের সামনে একটা কাফকা বসাই দিতে পারি। সো ডাটা হাই থ্রুপুট এখানে আসবে, এখানে আসার পরে একটা স্টেডি স্পিডে কনজিউমারের ক্যাপাবিলিটি অনুযায়ী সেটা ইলাস্টিক সার্চে আস্তে আস্তে ফেড হবে। দেন লাস্ট এপিআই হচ্ছে কানেক্টর এপিআই। কানেক্টর এপিআই ইটস লাইক কনফিগারেশন কোড, যেটা দিয়ে আপনি কাফকাকে বিভিন্ন সোর্সের সাথে কানেক্ট করতে পারেন, বিভিন্ন কনজিউমারের সাথে কানেক্ট করতে পারবেন। যেমন আপনি মঙ্গোডিবি থেকে রিড করবেন, সেটা কানেক্টর এপিআই দিয়ে পসিবল। আপনি একটা হইতে পারে থার্ড পার্টি এপিআই থেকে ডাটা পাঠাবেন, এখানে সোর্স কানেক্টরের সাথে পসিবল। আবার আপনি যদি কোথাও ডাটা পাঠাতে চান এক্সটার্নাল কোনো সিস্টেমে, যেমন একটু আগে আমি বললাম যে আপনি ইলাস্টিক সার্চে ডাটা পাঠাতে পারেন, অথবা কোনো একটা ডাটা পাইপলাইনের ডাটা পাঠাতে পারেন, কোনো একটা অ্যানালাইটিক্সের ডাটা পাঠাতে পারেন, দ্যাট ইজ অলসো পসিবল উইথ সিঙ্ক কানেক্টর, যেটা হচ্ছে কাফকা থেকে এক্সটার্নাল সিস্টেমে রাইট করে। এগুলোর ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়ালি ডিটেইল যখন আমরা কাফকা ইউজ করব তখন এগুলাতে যাব, তার আগ পর্যন্ত এগুলা আমরা আসলে প্যারাডাইম নলেজেই থাকবো। তাহলে কাফকার পারফরমেন্সের আমরা কারণগুলো দেখলাম যে 1 নম্বর সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করে, সে প্যারালাল রাইট করার সুযোগ দিচ্ছে। দেন হচ্ছে ইঞ্জিন অ্যাক্সেসের 0 কপি এবং ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস পড়ছিলাম আমরা, সেই জিনিসটা কাফকা ইউটিলাইজ করে। সো সে যখন ডাটা পাঠাচ্ছে সে তার অ্যাপ্লিকেশন স্পেসে বা ইউজার স্পেসে কপি না করে সরাসরি কার্নেল বাফার থেকে নেটওয়ার্ক কার্ডে পাঠিয়ে দিতে পারে। আর বাকি 3 নম্বরটা আমরা আলোচনা করছি। মোটামুটি এরকম দাঁড়াইলো যে ক্লায়েন্ট সিডিএনে রিকোয়েস্ট করে, সিডিএন থেকে ইঞ্জিনিক্সে আসে, সার্ভার থেকে ডাটাবেজে রিকোয়েস্ট যায়। কোনো ডাটা যদি আমাদের এমন হয় যে বারবার ডাটাবেজে রিকোয়েস্ট করতেছি কিন্তু ডাটাটা কিছুক্ষণের জন্য অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা ক্যাশ ইউজ করতেছি। আর কোনো যদি ব্যাকগ্রাউন্ড জব থাকে, লং রানিং প্রসেস থাকে, বা কোনো ইভেন্ট পাঠাতে হয়, স্ট্রিমিং করতে হয়, এই ধরনের জিনিসপত্র আমরা হচ্ছে লোডটা সার্ভারকে না দিয়ে একটা কিউ সেট আপের উপরে দিয়ে দিচ্ছি। এখন কিউ হিসেবে বা একটা বাফারিং সেট আপের উপরে দিয়ে দিচ্ছি। এটার জন্য আমরা অ্যামাজন এসকিউএস, AWS এসকিউএস ইউজ করতে পারি, র্যাবিড এমকিউ আমরা ইউজ করতে পারি। আবার যদি খুব বেশি স্ট্রিমিং প্রসেসিং টাইপের পারফরমেন্স লাগে এবং হাই থ্রুপুট লাগে, সেক্ষেত্রে আমরা কাফকার মতো সেট আপ ইউজ করতে পারি। তো মোটামুটি এখানে টার্গেটটা ছিল যে ওই ধরনের প্রসেসিংটাকেই, বাফারিং প্রসেসটাকে অফলোড করে দেওয়া, সেটা দিলাম। এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি স্কেল করতে পারি, আর ক্যাশকে তো পারতেছি। সো সার্ভার আমাদের আবার লিন থাকলো। আমাদের এমসিকিউ অ্যাপ্লিকেশনে আমরা পার্টিসিপেন্টের ছবি বা এই ধরনের ন্যাশনাল আইডি এই ধরনের জিনিসপত্র নিচ্ছি। তো ছবি আপলোড করা, যারা উইনার হয়েছে তাদেরকে আমরা একটা সেলফি ভিডিও দিতে বলি, সেই ভিডিওতে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, সেগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় দিব। তো সেইটাতে দেখা যাচ্ছে যে আমাদের সার্ভারের যে আপলোড প্রসেস, ক্লায়েন্ট সার্ভারে আপলোড দিচ্ছে একটা ফাইল, সার্ভারের প্রসেস হচ্ছে, সার্ভারে আসতেছে আপলোডে, দেন সেখান থেকে আমি আমার স্টোরেজে স্টোর করতেছি। এইটা সার্ভারের উপর একটা ভালো রকমের প্রেশার দিচ্ছে, সার্ভারের অনেক ব্যান্ডউইথ নিয়ে নিচ্ছে, সার্ভারের অনেক মেমোরি নিয়ে নিচ্ছে, কারণ ডাটাটাকে তো মেমোরিতে আপলোড করা হয়। তো তাহলে এই ফাইল ম্যানেজমেন্ট বা অবজেক্ট ম্যানেজমেন্ট এবং আপলোড, এই টাস্কটা আমাদের ফাইল থেকে অফলোড করা দরকার, আমাদের সার্ভার থেকে অফলোড করা দরকার। এবং কিছু সিকিউরিটির ব্যাপারও আছে, যে একজনের ফাইল, একজনের ছবি যাতে আরেকজন না দেখতে পারে, যেটা পাবলিক করবো সেটা পাবলিক, যেটা একজনের গ্রুপের ভিতরে দেখতে দিব সেটা গ্রুপের ভিতরেই থাকতে হবে, সেই ধরনের কিছু সিকিউরিটি কনসার্নও আছে। তো এই ধরনের স্টোরেজকে যদি আমরা সেপারেট করতে চাই, তার জন্য একটা সলিউশন হচ্ছে AWS S3, একটা এক্সাম্পল, একটা টুল, যেটা হচ্ছে একটা অবজেক্ট স্টোর, যেটা আমাদেরকে এই টাস্কটাকে অফলোড, সার্ভার থেকে অফলোড করার সুবিধা দিতে পারে। তাহলে AWS S3 কেন? এইটা হচ্ছে ডাটা সিকিউরিটির সাথে কমপ্লায়েন্ট। যেমন আমাদের হিপা যেটা আছে, হিপা কমপ্লায়েন্স, দেন হচ্ছে সম্ভবত GDPR কমপ্লায়েন্স, এগুলো AWS S3 মেনটেন করে। সো আমাদের নিজেদের কমপ্লায়েন্স ইমপ্লিমেন্ট করার তেমন একটা নিতে হবে না। দেন স্কেলেবল, আমাদের এটা স্কেল করার চিন্তাও করতে হবে না। প্রিসাইন্ড URL তৈরি করে। প্রিসাইন্ড URL কি আমরা দেখব, এটা মূলত আমাদেরকে সার্ভারকে হিট না করে সরাসরি আপডেট করার একটা, সরাসরি ফাইলগুলোকে AWS S3 তে পাঠিয়ে দেওয়ার একটা ওয়ে প্রোভাইড করে, বা এখান থেকে ডাউনলোড করার ওয়ে প্রোভাইড করে, এটাই আমরা দেখব। আর মাল্টিপল স্টোরেজ অপশন লাইক গ্লেসিয়ার। সো স্টোরেজে আমরা যে ডাটাগুলো লাগতেছি, সবসময় সব ডাটা লাগে না, কিছু কিছু ডাটা আছে আমাদের সবসময় লাইভ লাগতেছে না,
তো সেগুলোকে আমরা S3 থেকে একটা কম দামি স্টোরেজে, আর্কাইভাল স্টোরেজে রেখে দিতে পারি। তো এটা যদি আমরা একটা মুভি সার্ভার চিন্তা করি, যেগুলো মুভি হচ্ছে এখন পপুলার সেটাকে আমি S3 তে রাখলাম, আর যেগুলো পপুলার না সেগুলোকে আমি গ্লিসিয়ারে রেখে দিলাম। কখনও যদি পুরান সিনেমা কেউ দেখতে চায় তখন আমি হয়তোবা গ্লিসিয়ার থেকে স্টোরেজ এনে তারপরে সার্ভ করতে পারবো। তাহলে প্রিসাইন্ড ইউআরএলটা কী? ধরুন একজন ইউজার একটা মুভি আপলোড করবে, বা একজন ইউজার ধরলাম একটা সেলফি ভিডিও আপলোড করবে। আগে তাকে করতে হইতো কি, বা আমরা নর্মালি করি কি, একটা ফর্মের মাধ্যমে সার্ভারে আপলোড করে দিই। সার্ভার থেকে পরে আমরা হয়তো বা আমাদের সার্ভারে কোনো একটা স্টোরেজে কোথাও রাখি, দেন তার ইনফরমেশন বা মেটা ডাটাবেসে স্টোর করি। প্রিসাইন্ড ইউআরএলে কী হবে, AWS এর S3 কিছু ক্রিডেন্সিয়াল আমার সার্ভারের কাছে থাকবে। আমার ক্লায়েন্ট বা ইউজার তার ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট করবে সার্ভারে যে আমি একটা ভিডিও আপলোড করতে চাই 5টা পার্টে। আমি একটা সেলফি ভিডিও আপলোড করব 10 মেগাবাইটের, এখন আমি 5টা পার্ট করে 2 মেগাবাইট করে আপলোড করব। তখন সার্ভার করবে কি, সে S3 বা স্টোরেজ সার্ভিসের কাছে রিকোয়েস্ট করবে। সার্ভার প্রথমে তো তাকে অথরাইজ করবে যে সে ঠিক আছে কিনা, তার পারমিশন আছে কিনা। থাকলে সে হচ্ছে এর কাছে 5টা ইউআরএলের জন্য রিকোয়েস্ট করবে যে একটা মুভি আপলোড করব, 5টা ইউআরএল দাও আমাকে। স্টোরেজ তখন আবার তাকে 5টা ইউআরএল দিবে, যেটা হচ্ছে ভ্যালিড ফর 15 মিনিটস। এই 5টা ইউআরএল নিয়ে সার্ভার আবার ইউজারকে রিটার্ন করবে যে তুমি এই 5টা ইউআরএল দিয়ে আপলোড করতে পারো। তখন ইউজার ফ্রন্ট এন্ড থেকে সেটা রিঅ্যাক্ট হোক, ভিউজে হোক, জাভাস্ক্রিপ্ট হোক, ওই যে সেলফি ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে নিজে 5টা ভাগে ভাগ করবে 2 মেগাবাইট করে 5টা যে ইউআরএল দেওয়া হয়েছিল এই ইউআরএলগুলোতে সেই ভিডিওগুলোকে পোস্ট করবে। পোস্ট করলে এখানে এই ইউআরএলগুলো কিছু সুবিধা প্রোভাইড করে। সে ইউআরএলের থ্রু প্রোগ্রেস আপডেট এগুলো সে দেখায়, সো প্রোগ্রেস ট্র্যাক করা যায় সরাসরি। কিন্তু এখন এই 10 মেগাবাইট এই স্টোরেজে পাঠিয়ে দেওয়া গেলো। তার মানে কি, আমার এখানে 10 মেগাবাইট ব্যান্ডউইথ সেভ হলো, প্লাস আমার সার্ভারের উপরে লোড পড়লো না, সরাসরি আমি এই স্টোরেজে আপলোড করতে পারলাম। এভাবে প্রিসাইন্ড ইউআরএল আমাকে হেল্প করলো। আর যেহেতু এই ইউআরএলের সাথে একটা বড় ধরনের একটা হ্যাশিং ভ্যালু টাইপ কিছু একটা অ্যাড করে থাকে, সো এটাকে গেজ করা খুব কঠিন, প্লাস এটা লাইফ থাকে খুব সীমিত সময়ের জন্য। আফটার দ্যাট এটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে, সো এটাকে মিসইউজ করার সুযোগও খুব কম। এখন এই ভিডিওগুলো যদি কেউ দেখতে চায় তাহলে একই উপায়, ইউজার এখানে রিকোয়েস্ট করে সার্ভার তার জন্য একটা ইউআরএল চাবে, ইউআরএল দেওয়া হলে সার্ভার থেকে ইউআরএল দিবে, সেই ইউআরএল দিয়ে এখান থেকে রিকোয়েস্ট করে ভিডিওটা দেখতে বা ছবিটা দেখতে পারবে। সেটা আবার কতক্ষণ পরে কী বলো এটাকে ইনভ্যালিড হয়ে যাবে। সো ধরেন আমার ছবি আমার ফ্রেন্ডরা ছাড়া কেউ দেখতে পারে না, ফেসবুকে যেটা হয় পার্টিকুলার ছবি আমি ফ্রেন্ড দিয়ে রাখলে ফ্রেন্ড ছাড়া অন্য কেউ দেখতে পারে না। তা কীভাবে এরকম হতে পারে, সে রিকোয়েস্ট করার পরে সে দেখবে যে ছবি দেখতে যাচ্ছে সে ওনারের ফ্রেন্ড কিনা। ফ্রেন্ড হলে সে রিকোয়েস্ট করতে দেবে, নাহলে দিবে না। সো যদি ফ্রেন্ড হয় তাহলে সে তার কাছে একটা লিঙ্ক চাবে, সে লিঙ্ক দিবে, তাকে লিঙ্ক দিবে, সে লিঙ্ক দিয়ে দেখতে পারবে। তাহলে এক্সটার্নাল স্টোরেজ ম্যানেজমেন্ট হওয়ার পরে আমার স্টোরেজ এখানে চলে আসলো, সার্ভার এখানে চলে আসলো, কিউ এখানে চলে আসলো, ডিবি। সো এখন আমার ফাইল রাখা বা ফাইল আপলোড, ফাইল অ্যাক্সেস এগুলো নিয়ে সার্ভারের উপরে আর কোনো লোড নেই। সার্ভার যেরকম লিন ছিল লিন সার্ভার থাকলো। দেখাচ্ছি দেখে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের যে প্রবলেমগুলো এরকম ক্রোনোলজিক্যালি আসবে এমন কোনো কথা নেই। একটার আগে আপনি আরেকটা ফেস করতে পারেন, আরেকটা আগে আরেকটা ফেস করতে পারেন। তো আমি জাস্ট একটা স্টোরি আকারে দেখানোর জন্য এগুলোকে ক্রোনোলজিক্যালি রাখছি। তো ক্যাশিং ইউজ করার পরে আমাদের ডাটাবেস চোখ করতেছে। এখন ডাটাবেস চোখ করতে পারে বা ডাটাবেসের পারফরমেন্স নানান কারণে হইতে পারে, আমাদের কনফিগারেশনের সমস্যা থাকতে পারে, কনফিগারেশন অপটিমাইজ নাও হতে পারে। প্রথমে আমরা ভার্টিক্যাল স্কেলিং করে দেখব কাজ হয় কিনা, তারপরে যদি না হয় তখন আমাদের আদার ওয়েতে যাইতে হবে। তো আমরা ধরে নেই আমরা কনফিগারেশন করছি। অ্যাকচুয়ালি কীভাবে কনফিগারেশন করবো, বিভিন্ন ডাটাবেসে কনফিগারেশন বিভিন্নভাবে করতে হয়, এটা আমরা ডাটাবেসের বা ডাটা সিস্টেমের আলাদা ওয়ার্কশপে দেখব। আপাতত ধরে নেই যে আমরা ভার্টিক্যাল স্কেলিং করছি আর কাজ হচ্ছে না। এরকম ক্ষেত্রে আমরা রিড রেপ্লিকা তৈরি করতে পারি, রেডিসে ঠিক যেরকম করছিলাম ওরকম, যে ডাটাবেস একটা আছে যেটা হচ্ছে রাইটের জন্য থাকবে মাস্টার, আর বাকিগুলো স্লেভ বা রেপ্লিকা এগুলো রিডের জন্য থাকবে। সো আমাদের অ্যাপ্লিকেশনকে রিডের জন্য এখানে রিকোয়েস্ট করতে হবে, রাইটের জন্য এখানে রিকোয়েস্ট করতে হবে। আর ডাটাবেসে কোনো কিছু রাইট হলে সে অটোমেটিক্যালি এখানে রেপ্লিকেশন হয়ে যাবে। কিছুটা রেপ্লিকেশন ল্যাগ থাকে, বাট ইগনোর করা যায়। তো রেডিসের মতোই এটা যদি আমরা ডাটাবেস ক্লায়েন্টের উপরে লোড দিতে না চাই ডিসিশন নেওয়ার, তাহলে আমরা একটা প্রক্সি ইউজ করতে পারি, যেমন প্রক্সি এক্সকিউএল আছে। প্রক্সি ইউজ করলে সেই প্রক্সি হ্যান্ডেল করবে যে কাকে রিড পাঠাতে হবে, কাকে রাইট পাঠাতে হবে। দেন আরেকটা হচ্ছে পার্টিশন। আমাদের টেবিল যদি অনেক বড় হয়, টেবিলটাকে আমরা ভার্টিক্যালি স্লাইস করতে পারি। যেমন ধরেন হইতে পারে ইউজার 1 থেকে 1 লাখ একটা পার্টে আছে, 1 লাখ থেকে 2 লাখ আরেকটা পার্টিশনে আছে, 2 লাখ থেকে 3 লাখ আরেকটা পার্টিশনে আছে। তো পার্টিশনের সুবিধা হচ্ছে যে এর উপরে ইন্ডেক্সিং হবে, এখানে ইন্ডেক্সিং হবে, এখানে ইন্ডেক্সিং হবে। সো আমরা যদি এমন কোনো সার্চ করি যেটা এই পার্টিশনের ভিতরে, তাহলে এখানে বড় একটা টেবিলে খোঁজার থেকে এইখানে খোঁজা তো অবশ্যই
আমাদেরকে কিছুটা বেনিফিট দিবে, বাট পার্টিশনে কিন্তু সবগুলো পার্টিশন একই সার্ভারে থাকবে। সো আমরা হরাইজন্টাল স্কেলিংয়ের বেনিফিট পাবো না আর কি, জাস্ট ছোটো ডাটা সেটের বেনিফিটটা পাবো। তো হরাইজন্টালি যদি স্কেল করতে চাই, মানে আমরা ফিজিক্যালি যদি ডাটাগুলোকে ডিস্ট্রিবিউট করতে চাই যে আলাদা আলাদা সার্ভারে থাকবে, তখন সেটাকে বলা হয়, বা এই হরাইজন্টাল পার্টিশনকে বলা হয় হচ্ছে শার্ডিং। শার্ডিং কি? আমাদের কিছু ডাটা যাবে একটা সার্ভারে, আর কিছু ডাটা যাবে আরেকটা সার্ভারে, আর কিছু যাবে আরেকটা সার্ভারে। যেমন এখানে 1 2 3 4 5 6 আছে, 1 2 গেছে এখানে, 3 4 গেছে এখানে, 5 6 গেছে এখানে। লারাভেলে রেডিসে যেরকম আমরা শার্ডিংয়ের কথা, শার্ট কির কথা বলছিলাম, তো যে কোনো ধরনের ডাটাবেস সিস্টেমে শার্ট কি একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কারণ ওইটার উপর ডিসাইড করে ডিসিশন হবে যে কোন শার্ট, মানে ভ্যালু কোন শার্টে যাবে, কোন ভ্যালু কোন শার্টে যাবে। তো এটা যদি আমরা খুব ভালো মতো ডিসিশন নিতে না পারি, ধরেন আমরা নিলাম হচ্ছে এজ একটা শার্ট কি হিসেবে, এখন আমার ইউজার আসলো 90% 18-র উপরে আর 10% 18-র নিচে, তাহলে আমার দেখা যাবে 90% ইউজার একটা শার্টে চলে গেছে আর 10% ইউজার গেছে আরেকটা শার্টে, সেটা থেকে আমি আসলে খুব বেশি বেনিফিট পাবো না। শার্টগুলোর আবার রেপ্লিকা তৈরি করে, যে আমরা যে রেপ্লিকেশন করছিলাম এরকম, তো শার্টে যে ভ্যালু আসবে সেগুলো আবার রেপ্লিকাতে হবে। কোনো কারণে যদি মাস্টার শার্ট ডাউন হয়ে যায়, তাহলে রেপ্লিকাগুলো সেটাকে রিপ্লেস করতে পারে। এখন এই রেপ্লিকা কোথায় থাকবে, কিভাবে হ্যান্ডেল হবে, এটা মঙ্গোডিবিতে কিছু নিজের কিছু তার ধরন আছে, ইলাস্ট্রিক সার্চের নিজের কিছু প্রোটোকল আছে, আবার ক্যাসান্ড্রা আবার রেপ্লিকেশন অন্যান্যভাবে হ্যান্ডেল করে। সেগুলো আমরা ডাটা সিস্টেমে গিয়ে প্রত্যেকটা ডাটাবেস সিস্টেম আর কি, মঙ্গোডিবি কীভাবে হ্যান্ডেল করে, ইলাস্ট্রিক সার্চ কীভাবে হ্যান্ডেল করে, ক্যাসান্ড্রা কীভাবে হ্যান্ডেল করতেছে লিডারলেস রেপ্লিকেশনের মাধ্যমে, সেগুলো আমরা তখন দেখব। আপাতত আমরা শার্ডিংয়ের ওভারভিউ আইডিয়াটা নিলাম। তো এখন ডাটাবেজ আমরা যে এসকিউএলের ক্ষেত্রে অনেক কথা আসে যে আমরা হরাইজন্টালি স্কেল করতে পারি না। সত্য, হরাইজন্টালি স্কেল করা অনেক কঠিন, কারণ ধরেন আমি ডাটা শার্ট করলাম, ইউজারের টেবিল আসছে, এখানে 1 2 ভ্যালু আসছে, এইখানে ইউজার 3 4 ভ্যালু আসছে, 5 6 ভ্যালু আসছে। তো আমরা তো এসকিউএলে অনেক বেশি জয়েন করি, তো ইউজার 1 2 এর সকল ডাটা কিন্তু আমার এর কাছাকাছি রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ইন্টার শার্ট জয়েন কিন্তু খুবই ঝামেলা। তো এক সার্ভার থেকে আরেক সার্ভারে যদি শার্ট করতে যাই, এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে ডাটা নিয়ে এসে তারপরে জয়েন করে সার্ভ করতে হবে, উইচ ইজ ভেরি প্রবলেমেটিক। সো এসকিউএল বা এই ধরনের সার্ভারে অ্যাকচুয়ালি হরাইজন্টাল স্কেলিং আমি বলবো আমাদের জন্য, আমাদের মতো অ্যাভারেজ পার্সনদের জন্য ইম্পসিবল, আর যারা চ্যাম্পিয়ন লোক আছে তাদের জন্য নিয়ারলি ইম্পসিবল। তাহলে মাইস্কেল আসলে কীভাবে হইতে পারে, কীভাবে স্কেল করে? প্রথমত আমরা এই ধরনের রেপ্লিকেশন ইউজ করি। সো একটা মাস্টার রাইট আছে, সেটা রেপ্লিকা ইউজ করতেছি। সো রেপ্লিকা অটোমেটিক্যালি কনফিগার করে মাইস্কেলে ইনোডিবি যদি ইউজ করি, ইনোডিবির রেপ্লিকেশন সেট আপ আছে, রেপ্লিকা সেট, সেটা ইউজ করতে পারি। আর যদি আমরা ক্লাস্টার সেট ইউজ করি, মানে আমাদের হচ্ছে জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন দরকার, যেমন আমাদের প্রাইমারি ইনোডিবি ক্লাস্টার আছে হচ্ছে রোমে, তার একটা রেপ্লিকা আছে হচ্ছে ব্রাসেলসে, আর একটা আছে হচ্ছে লিসবনে। তো এইখানে প্রাইমারি একটা ডাটাবেস আছে, এখানে প্রাইমারি একটা ডাটাবেস আছে, এখানে প্রাইমারি একটা ডাটাবেস আছে। তো এখন আমার ক্লায়েন্ট যেখানে আছে সেই অনুযায়ী সে রাইট করে এবং এই ডাটাগুলা রেপ্লিকেশনে বা এই রেপ্লিকাগুলোতে কপি হয়। কোনো কারণে আমার মাস্টার যদি ডাউন হয়ে যায়, এই রেপ্লিকাগুলো মাস্টার হিসেবে অ্যাক্ট করতে পারে। আর এইখান থেকে আবার সব কিছু, এই মাস্টার থেকে আবার সব জায়গায় এই অ্যাসিঙ্ক রেপ্লিকেশন হয় আর কি। সো এখানে যে ডাটা আসতেছে এই ডাটাগুলো কিন্তু অ্যাসিনক্রোনাসলি এই রেপ্লিকা সার্ভারগুলোতে যায়, মানে এটা হচ্ছে মাস্টার ক্লাস্টার রেপ্লিকা ক্লাস্টারগুলোতে যায়। তো এই রেপ্লিকেশনে কিছুটা সময় লাগে। সো কোনো কারণে যদি মানে ল্যাগ আছে আর কি, আমাদের যদি কোনো কারণে এটা ডাউন হয়ে যায়, আমরা সব ডাটা এখানে নাও পাইতে পারি, কিছু 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 সময়ের জন্য ডাটা হারায় ফেলতে পারি। সো এরকম ইনোডিবি রেপ্লিকা ক্লাস্টার সেট যদি আমরা ইউজ করি মাইএসকিউএলে, তাহলে যেটা হবে, রিজনের ভিতরে যদি কোনো কিছু ফেল করে, তাহলে আমরা অটোমেটিক্যালি এটাকে এই রেপ্লিকাকে মাস্টার বানিয়ে দিতে পারবো, আমাদের তেমন ডাটা লস হবে না, কারণ রিজনের ভিতরে এটা সবাই কাছাকাছি, তো তেমন কোনো প্রবলেম হয়। বাট কোনো একটা রিজন যদি ফেল হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না সেটাকে খুব দ্রুত রিকভার করা। এটা রিকভার করতে আমাদের টাইম লাগবে এবং ম্যানুয়ালি এটাকে করতে হবে, কারণ দিস ইজ ডিজাস্টার রিকভারি সে প্রোভাইড করে, আর ডিজাস্টার রিকভারি আমাদেরকে নিজেদেরকে করতে হবে। মাইস্কেলে একটা ওভারভিউ যদি নেই, তাহলে যদি মাইস্কেলে আমাদের রিড রেপ্লিকেশন লাগে উইথ ইভেনচুয়াল কনসিস্টেন্সি, তাহলে আমরা ইনোডিবি রেপ্লিকা সেট ইউজ করতে পারি। ইনোডিবি রেপ্লিকা সেট কিছুক্ষণ পরে মানে ইভেনচুয়ালি কনসিস্টেন্স হয়। আর যদি আমাদের স্ট্রং কনসিস্টেন্সি লাগে এবং লেসার রিড থ্রুপুট থাকে, রিড খুব কম করতে হয় কিন্তু স্ট্রং কনসিস্টেন্সি লাগবে, তাহলে ইনোডিবি ক্লাস্টার ইউজ করতে পারি, কারণ ও কনসিস্টেন্সি দেয়।
আর যদি আমার মাল্টি রিজিয়ন সেট আপ লাগে, একদম গ্লোবাল সেট আপ লাগে, তাহলে যদি রেপ্লিকেশন ইভেনচুয়াল কনসিস্টেন্সির জন্য আমরা ইনোডিবি ক্লাস্টার সেট ইউজ করব। আর গ্লোবাল সেট আপে যদি স্ট্রং কনসিস্টেন্সি লাগে তাহলে আমরা ইনোডিবি ক্লাস্টার ইউজ করব উইথ ইচ নোড অন সেপারেট রিজিয়ন। মাইস্কেলে কি শার্ডিং পসিবল, যেভাবে মঙ্গোডিবিতে বা আদার্সে শার্ডিং করি? এটা তো আমাদের আমাদের ক্যাপাবিলিটি অকাতে আসলে ম্যানুয়ালি নেওয়াটা ইম্পসিবল, বাট সাম পিপল ডিড ইট। ভিটেজে ইউটিউবে এটা করছে, প্ল্যানেট স্কেলের কিছু ফাউন্ডার ছিল, তারা ইউটিউব যখন তাদেরকে কিনে নেয় তারপর যায় তা একটা টুল ডেভেলপ করছে ভিটেজ। তো ভিটেজ হচ্ছে অটোমেটিক মাইস্কেল শার্ডিং দিবে। ভিটেজের একটা প্রক্সি থাকবে এবং প্রত্যেকটা আমাদের টেবিলের উপরে ভিটেজের একটা ভিটি টেবিল থাকে আর কি, ভিটি ট্যাবলেট থাকে। ভিটেজের ইন্টারনাল ইজ কমপ্লেক্স, ভিটেজের একটা লার্নিং কার্ভ আছে, ইমপ্লিমেন্টেশন করা খুবই টাফ। আমি 3বার ফেল করার পরে একবার একটু ট্রাই করে দেখতে পারছিলাম কোনো রকমে। তো কারো যদি ইন্টারেস্ট থাকে তারা এটা ট্রাই করে দেখতে পারেন, বাট মনে হয় না খুব বেশি টপ লেয়ারের কোনো কোম্পানিতে একদম টপ পজিশনে যাওয়ার আগে এই ধরনের জিনিস ইমপ্লিমেন্টেশন বা ইন্টারনাল কীভাবে কাজ করে, টুইকিং, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। বাট ইন্টারেস্ট ইজ ইন্টারেস্ট, কাজের ইন্টারেস্ট থাকে দেখতে পারে। তাহলে ডাটাবেস স্কেল করাকে যদি আমরা একটু কয়েকটা পয়েন্টে নিয়ে আসতে পারি, তাহলে রিড রেপ্লিকা, শার্ডিং, পার্টিশনিং, ক্লাস্টারিং। এর বাইরে ডাটাবেসের কিছু কনসিডারেশন আছে স্কেল করার ক্ষেত্রে, যে অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি কেমন লাগবে। ক্যাপ থিওরেমের কথা হয়তো অনেকে শুনে থাকতে পারেন। তো এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি যখন ডাটা সিস্টেম নিয়ে আলোচনা করব তখনই আলোচনা করব। তো এত কিছু করার পরেও আমাদের সার্ভার স্ট্রাগল করতে পারে, তার মানে আমাদের রিকোয়েস্ট প্রসেসিং এতই হচ্ছে যে একটা সার্ভার আমাদের রিকোয়েস্ট নিতে পারতেছে না। তখন আমাদের সার্ভারকে হরিজন্টালি স্কেল করা দরকার পড়তে পারে। যেমন আমাদের একটা সার্ভার আছে, 2টা সার্ভার, 3টা সার্ভার করে দিলাম, তাহলে 3টা সার্ভারের কাছে রিকোয়েস্ট কীভাবে যাবে? আমাদের একটা লোড ব্যালেন্সার দরকার। লোড ব্যালেন্সার ডিসাইড করবে কোন সার্ভারের কাছে রিকোয়েস্ট যাবে। যেহেতু আমাদের NGINX অলরেডি ছিল, এবং NGINX ক্যান ওয়ার্ক অ্যাজ এ লোড ব্যালেন্সার, সো আমরা NGINXকে লোড ব্যালেন্সার হিসেবে ইউজ করতে পারি। NGINX উইল ডিস্ট্রিবিউট লোড টু ডিফারেন্ট সার্ভার্স। এখন লোড ব্যালেন্সিংয়ের বিভিন্ন অ্যালগরিদম আছে। NGINX আসলে কীভাবে কার কাছে রিকোয়েস্ট পাঠাবে? সে কি একটা এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে পাঠাতে পারে, যে প্রথম 1 সেকেন্ড এখানে পাঠালাম, তারপর এখানে, এটাকে রাউন্ড রবিন বলা হয়। বাট এটাতে একটা সমস্যা হচ্ছে যে আমি পাঠাতে আসি, বুঝতেছি না কার উপরে কেমন লোড আছে। এখানে যে 10টা পাঠাইছি ও কাজ করতেই আছে, এখানে যে 10টা পাঠাইছি সেগুলোর কাজ শেষ, তো এর উপরে আবার 10টা দিলে তো এক্সট্রা লোড পড়বে। এর জন্য আরেকটা অ্যালগরিদম আছে, আরও কিছু অ্যালগরিদম আছে, যেমন ওয়েটেড রাউন্ড রবিন। আমাদের সার্ভারের ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা ডিসাইড করতে পারি কার পাশে কতগুলো যাবে। আইপি ইউআরএল হ্যাশ দিলে মোটামুটি আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশন পাই, এবং একই রিকোয়েস্ট একই ক্লায়েন্টের আইপি থেকে রিকোয়েস্ট আসলে সবসময় একই সার্ভারের কাছে যাবে। স্টিকি রাউন্ড রবিন আমরা ইউজ করি যখন আমাদের স্টিকি সেশন থাকে। আমরা তো সার্ভার যদি স্টেটলেস হয় কোনো কথা নেই, বাট স্টেটলেস যদি না হয়, আমি একবার এখানে লগ ইন করছি, পরের রিকোয়েস্ট যদি এই সার্ভারে চলে যায়, তাহলে এখানে তো আমার সেশন ডাটা নেই, তখন তো আমি তাকে সার্ভ করতে পারবো না। তো এই জন্য স্টিকি রাউন্ড রবিন দিলে একবার যার কাছে পাঠিয়েছে তার কাছে পাঠায়। লিস্ট কানেকশন হচ্ছে যার কাছে কানেকশন কম আছে এখন তার কাছে পাঠাবে। লিস্ট ওয়েটেড কানেকশন, যে যার কাছে কানেকশন কম তার কাছে পাঠাবে, কিন্তু তার মধ্যে আবার প্রায়োরিটি সেট করা যায়। লিস্ট রেসপন্স টাইম, NGINX বা লোড ব্যালেন্সার যার সাথে কানেক্ট করতে সবচেয়ে কম সময় লাগতেছে তাকেই বেশি কানেকশন দিবে, তাকে কানেকশন দিবে। এইটা একটা হিউরিস্টিক আর কি। সে তার প্রিভিয়াস কানেকশন থেকে নলেজ নিবে যে কার সাথে কম টাইম লাগে, সেটার উপরে কাজ করবে। লিস্ট আর হচ্ছে রিসোর্স বেস, কার CPU ইউসেজ কত, কার মেমোরি ইউসেজ কত ইত্যাদি, এগুলো লোড চিন্তা করেও সে আবার ডিস্ট্রিবিউট করতে পারে। তাহলে এখন কোশ্চেন আসতে পারে যে আমাদের কি এই লোড ব্যালেন্সার কি লোড ব্যালেন্স করা যাবে? এটা অনেকে কোশ্চেন করে। লোড ব্যালেন্সারকে লোড ব্যালেন্স করা যেতে পারে, যে আমরা 2টা NGINX ইউজ করলাম, তার সামনে আরেকটা NGINX পেতে পারে। তো এখন এই আমরা যে নলেজগুলো পাইলাম, এর বাইরেও আমাদের আরও কিছু বুঝতে হবে জিনিস, সেটা হচ্ছে অটো স্কেলিং। অটো স্কেলিং মানে হচ্ছে আমার তো সার্ভার এখন 3টা আছে, এখন আমার যদি আরও রিকোয়েস্ট আসে, আমি কি বারবার গিয়ে ম্যানুয়ালি সার্ভার অ্যাড করব? একটা লাইভ সিস্টেমে কি এটা সম্ভব? আমাদের এমন মেকানিজম দরকার যেটা হচ্ছে আমাদের এই সার্ভারের রিসোর্স কনসিডার করে অটোমেটিক্যালি আরেকটা সার্ভার স্পিন আপ করতে পারে। এই জন্য বিভিন্ন সলিউশন আছে। AWS অটো স্কেল অটোমেটিক্যালি প্রোভাইড করে। সার্ভারলেস যেগুলো আছে, সার্ভারলেসটা তো অটোমেটিক্যালি আপনাকে ক্যাপাবিলিটি বাড়ায় দিতে পারে। আবার হচ্ছে আমরা কুবারনেটিসের মতো যে সলিউশনগুলো আছে, সেটা হচ্ছে অর্কেস্ট্রেট করতে পারে, যে আপনার কতগুলো দরকার সেই অনুযায়ী সে মোটামুটি সার্ভার স্পিন আপ করে দিতে পারে। এইটা একটা CI/CD প্রসেস, যে অবজার্ভ করে তারপরে আরও বেশি সার্ভার অ্যাড করা, অথবা কিছু সার্ভার রিকোয়েস্ট কমে যাওয়ার পরে কমায় দেওয়া, এটা একটা কমপ্লেক্স কাজ। এটা আমরা যখন CI/CD টুলগুলো নিয়ে কথা বলবো তখন আমরা ওগুলো নিয়ে আরও ডিটেলস বুঝবো, বাট এখন
দিয়ে রাখলাম যে এগুলো এক্সিস্ট করে। অনেক সময় আমরা এপিআই গেটওয়ে ইউজ করি। এপিআই গেটওয়ে হচ্ছে সিঙ্গেল এন্ট্রি টু এ মাইক্রো সার্ভিস সিস্টেম হতে পারে। সো আমার যখন অনেকগুলো মাইক্রো সার্ভিস আছে, আমি সবগুলোতে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে না দিয়ে তার সামনে একটা লেয়ার রাখি, যেটাকে এপিআই গেটওয়ে বলি। সব রিকোয়েস্ট এপিআই গেটওয়েতে আসে। এপিআই গেটওয়ে রেট লিমিট করতে পারে, যে আমি এখন কাকে অ্যাক্সেস করতে দেবো, কাকে দিতে পারবো না। সে থ্রটলিং করতে পারে। অথেন্টিকেশন, সে কোনো একটা অথ সার্ভারের সাথে কানেক্ট করে অথেন্টিকেশন ইনিশিয়েট করতে পারে। সে ডাটা লগইন করতে পারে। তো এই জন্য এপিআই গেটওয়ের আইডিয়াটা অনলাইনে সার্চ করে নিয়ে একটা চেষ্টা করবেন। দেন হচ্ছে অবজারভেবিলিটি অ্যান্ড মনিটরিং, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমাদের যদি হাই অ্যাভেলেবিলিটি এবং রেজিলিয়েন্ট সিস্টেম লাগে, তা কিন্তু কোথায় কোনটা ফেল হচ্ছে, কোথায় রিসোর্স কতটুকু ইউজ হচ্ছে, এই পুরো সিস্টেমের সব ডাটা আমাদের সবসময় মনিটর করা প্রয়োজন এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া প্রয়োজন। এইটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই, নিজে নিজে সেট আপ করতে যাই, অনেকের পক্ষে সম্ভব, অনেকের পক্ষে সম্ভব না। ডিপেন্ড করে বিজনেস কেস, কোম্পানি সেট আপ, পাস্ট কত দূর আমরা কাজ করে রাখছি, সফটওয়্যারের লিগেসি সফটওয়্যার কিনা, আধুনিক সফটওয়্যার কিনা, এটসেট্রা অনেক কিছু। তো মডার্ন যে সলিউশন আছে অবজারভেবিলিটির জন্য, আমরা মনিটরিংয়ের জন্য গ্রাফানা, প্রমিথিয়াস এটসেট্রা আছে। আবার আমরা যদি ডাটাডগের মতো হিউজ সিস্টেম ইউজ করি, ডাটাডগ একদম সব কিছু মনিটর করে আপনার লগ থক আদার্স এভরিথিং করে আপনাকে প্রোভাইড করতে পারে। এগুলো নিয়েও একটু অনলাইনে সার্চ করে আমরা ওভারঅল আইডিয়া নিতে পারি। ফেল ওভার হাই অ্যাভেলেবিলিটি সম্পর্কে আমরা অলরেডি কথা বলছি, যে কোনো কিছু ফেল করলেও যদি আমরা অন্য একটাকে দিয়ে সার্ভ করাই দিতে পারি, দ্যাট ইজ হাই অ্যাভেলেবিলিটি, যে অ্যাভেলেবল থাকতেছে। আর কোনো কিছু যদি ফেল করে সেটাকে আবার রিস্টার্ট করানো, আবার সেটাকে চালু করানো যদি আমরা অটোমেট করতে পারি, তাহলে আমরা অটোমেটিক ফেল ওভার পাবো। সিক্রেট কনফিগ, আমাদের পুরো যদি অনেক বড় একটা সিস্টেম থাকে, লাইক আমাদের নিজেদের একটা প্রাইভেট ক্লাউড আমরা নিছি, সেটাকে ম্যানেজ করা, তাহলে তার যে সিক্রেটগুলো থাকবে সেগুলোতে আমাদের সিকিউরলি ম্যানেজ করতে হবে। এর কিছু সিক্রেট, ক্যাশের সিক্রেট, স্টোরেজের সিক্রেট, কিউএর সিক্রেট, আদার্স, এগুলো মেনটেন করার জন্য সেপারেট সার্ভিস অ্যাভেলেবল আছে, সেগুলো ইউজ করতে পারি। এজ কম্পিউটিং, এখন কিছু কিছু সার্ভিস আছে যে আমাদের কিছু কিছু প্রসেসিং একদম এজ লেভেলে করতে দেয়। যেমন আমরা যদি সিডিএনের কথাই চিন্তা করি, আমরা যে সিডিএন ইউজ করছিলাম, এই সিডিএনও এখন মডার্ন সিডিএন এজ কম্পিউটিং প্রোভাইড করে। কেমন? কিছু কিছু কম্পিটিশনের কাজ, যেমন আমার কিছু ধরনের রিকোয়েস্ট আসলে আমি রিডিরেক্ট করে দিব, কিছু রিকোয়েস্ট আসলে আমি এটাকে অটোমেটিক্যালি ব্লক করে দিব। এই কাজগুলো আমি সার্ভারে না করে সিডিএন এস সার্ভারও করতে পারি, সেখানেও সেট আপ করা যায়। এই তখন আমার রিকোয়েস্ট আর অরিজিন সার্ভারে যাবে না, এই হচ্ছে ওই প্রসেসিংটা করে দিবে। এরপরে টেকওয়ে হচ্ছে আপনারা একটু রেট লিমিটিং এবং থ্রটল, এই দুটোর ভিতরে পার্থক্য জানবেন। জানার পর অনেকে রেট লিমিটিং থ্রটলকে একই জিনিস মনে করে। একটা লম্বা সময় আমি নিজে মনে করছি, নলেজ ছিল না। যাই হোক, রেট লিমিটিং এবং থ্রটলিংয়ের পার্থক্যটা নিজে সেলফ স্টাডি করবেন, এবং তাদের যে অ্যালগোরিদমগুলো আছে, ফিক্সড উইন্ডো কাউন্টার, স্লাইডিং লগ, স্লাইডিং উইন্ডো কাউন্টার, টোকেন বাকেট, লিকি বাকেট, এগুলো কীভাবে কাজ করে এটা একটু নিজেরা দেখবেন এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। সেশন, বাট আই হোপ অনেক কম্পোনেন্ট এবং অনেক প্যারাডাইম সম্পর্কে আপনাদের ইন্ট্রোডাক্টরি নলেজটা হয়ে গেছে, যেটা শুধুমাত্র আমাদের সামনের ওয়ার্কশপগুলো বুঝতে বা আগ্রহ তৈরি করতে কাজ করবে না। রেদার আপনারা যখন সেলফ স্টাডি করেন, বিভিন্ন টপিক সম্পর্কে সেলফ স্টাডি করেন, সেটা থেকেও আপনার একটা গাইডলাইন দিবে এবং ইন্টারেস্ট তৈরি করবে যে আচ্ছা আমি এই জিনিসটা সম্পর্কে একটু অনলাইনে সার্চ দিয়ে পড়ি। সো আমার ওয়ার্কশপ দেখে দেখে শেখার থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এই টপিকগুলো নিজেরা সার্চ দিয়ে বিভিন্ন রকম রিসোর্স থেকে বিভিন্ন জনের ওপিনিয়ন নিয়ে নিজেদের একটা ওপিনিয়ন ক্রিয়েট করা, নিজেদের একটা লার্নিং কালচার, লার্নিং প্রসেস ক্রিয়েট করা। সো থ্যাংক ইউ এভরিওয়ান।